বা দর্শক বা পাঠক তাদের জন্য ছোট করে একটু যদি গোড়ার কথা বলিস, মানে এই ধর ছোটবেলা থেকে দশম শ্রেণী অবধি তোর বড় হওয়া, মা বাবার প্রভাব, স্কুল জীবন বা আর যা কিছু আজকের প্রতীককে বুঝতে সাহায্য করবে। জানি নন স্পেসিফিক প্রশ্ন, তোর যে যেগুলো মনে হয় মানে উল্লেখযোগ্য দিক একটু যদি বলিস। আমার এমনি ছোটবেলাটা খুবই সাধারণ। আমাদের ওই প্রজন্মের মানে আমি তুই দুজনেই আমরা 1982 সালে জন্মেছি। তো তো ওই সময়কার যে কোনো বাঙালি মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের যেরকম ছোটবেলা হতো, আমারটাও সেরকমই। বাবা স্কুল মাস্টার ছিলেন, মা গৃহবধূ। আমার ছোটবেলা থেকে এই যে আমি যে মানে আমাদের প্রজন্মের অধিকাংশ ছেলেকে বিজ্ঞানের পড়াশোনার দিকে ঠেলে দেওয়া হতো, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। এটা একটা ব্যতিক্রমী ব্যাপার বলা যেতে পারে। তার কারণ সহজবোধ্য। সেটা হচ্ছে যে আমার বাবা নিজে স্কুলে ওই আহ, মানে ভাষাই পড়াতেন আর কি, বাংলা ইংরেজি পড়াতেন। আর মারও পড়াশোনা বাংলা ইংরেজি এগুলো নিয়েই ছিল। উপরন্তু আমার মামারা, দুই মামা, আমার বড় মামা বাংলার অধ্যাপক ছিলেন, ছোট মামা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, তো আমিও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা। এবং আমার আমার পরিবারে আর কি একমাত্র আমার রাঙা জেঠু পদার্থবিদ্যার মাস্টারমশাই ছিলেন। এছাড়া আর পুরোটাই আমার বাবার কুল মায়ের কুল সবই হচ্ছে শিক্ষকদের আহ আহ, ভিড় আর কি। এবং তার মধ্যে অধিকাংশই হচ্ছে ওই যাকে হিউম্যানিটিস বলা হয়, বা আজকাল বাংলায় বোধহয় মানব বিদ্যা বলে। মানে সকলেই সেই সেই লাইনের লোক। ফলত সেইভাবে আমাকে বিজ্ঞানের দিকে ফেলার জোরজার করার তেমন কেউ ছিল না। তবে তার থেকেও বড় কথা হচ্ছে এরকম হওয়া সত্ত্বেও আমাদের প্রজন্মের অনেক ছেলেকেই বিজ্ঞানের দিকে জোর করে ঠেলা হয়েছে, তার ফলটা তাদের অনেকের ক্ষেত্রে ভালো হয়নি। অনেকে হয়তো পেশাগত ভাবে খুব উন্নতিও করেছে, সুতরাং সেই অর্থে বললে বলতে হবে যে ভালো হয়েছে, কিন্তু তাদের মনে মনে একটা এখনো কথা বললে, এই বয়সে এসে কথা বললে বোঝা যায় একটা আফসোস রয়ে গেছে। কেউ হয়তো সাহিত্য পড়তে চেয়েছিল, কেউ দর্শন পড়তে চেয়েছিল, এরকম আছে। ফলে সেটাও হতেই পারতো এসব সত্ত্বেও, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। এটার কৃতিত্বটা পুরোপুরি আমার বাবা মার, এটা বলতেই হবে। আমার বাবা মা কোনোদিনই আমাকে জোর করেননি যে তোমাকে এটা করতেই হবে বা ওটা করতেই হবে। সমস্তটাই মানে আমি আমি যতটা যা পারি সেই অনুযায়ী। এবং সত্যি কথা বলতে আমাকে কোনোদিন এই জোরজারও করা হয়নি যে তোমাকে যেটা যেটার ধারা আগে বাঙালিদের মধ্যে ছিল না, আমাদের সময় থেকে শুরু হয় যে ক্লাসে তোমাকে ফার্স্ট সেকেন্ড কিছু একটা হতেই হবে। এই চাপটা আমাকে আমার বাবা মা কোনোদিনই দেয়নি। আর বোধহয় আরেকটা সুবিধা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি কোনোদিন লেখাপড়া খুব ভালো ছিল না। আমি পেছনের বেঞ্চের ছাত্র বল। ফলত ওই সামনের বেঞ্চের ছাত্রদের উপরে এই চাপটা বেশি পড়তো যে তোমাকে ডাক্তারি হতে হবে বা ইঞ্জিনিয়ারই হতে হবে। আমার ক্ষেত্রে আমি যা রেজাল্ট টেজাল্ট করতাম তাতে ওগুলো চাইলেও হওয়া সম্ভব ছিল না, কিন্তু বাবা মা বুঝতেন বলে সেরকম চাপ টাপ কিছু দেননি। আর যদি আমার লেখালেখির আগ্রহ কেন হলো সেটা যদি বলি, সেটার সূত্রপাত আমি বলবো যে মানে লেখার আগ্রহ হতে গেলে আগে তো পড়ার আগ্রহ হতে হয়। এবার সেটা আমাদের সময়, আমার ছোটবেলায় আমার বাড়িতে টিভি ছিল। আমাদের বাড়িতে টিভি এসছে যখন, তখন আমার প্রায় 7-8 বছর বয়স হয়ে গেছে। ফলে আমার ছোটবেলায় মানে আমার অক্ষর পরিচয়ের আগে থেকে আমাদের অবসর যাপন বলতে ছিল, বাবা রাজনীতি করতেন বলে অধিকাংশ সময় বাড়িতে থাকতেন না, মা আমার পড়াশোনা হয়ে গেল। মা আমাকে বাড়িতে যে বইগুলো ছিল মূলত রবীন্দ্রনাথের বই সবচেয়ে বেশি করে পড়ে শোনাতেন। সঞ্চয়িতা আর আর ভালো গাইতে পারতেন, সেই জন্য গীত বিতান থেকে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শোনাতেন। তো ওইভাবে আমার মানে কবিতার প্রতি আগ্রহ। রবীন্দ্রসঙ্গীতেরও তো রবীন্দ্রসঙ্গীতের কথাগুলো মানে রবীন্দ্রসঙ্গীতের বাণী হচ্ছে খুব জোরালো কবিতার মতো, সেই জন্য সেইগুলোর প্রতি আগ্রহ ওইখান থেকে তৈরি। আর এছাড়া আমার মামা বাড়ির দিকে আমার ছোট মামা, আমার মায়ের এক মামা, এরা নিজেরা লেখালেখি করতেন। মানে মায়ের এক মামা তিনি কবি ছিলেন, এছাড়াও সাহিত্য অধ্যাপক ছিলেন, সেই জন্য প্রবন্ধ লেখাতেও তার আন্তর্জাতিক ক্ষেত্রে নাম ছিল। মামা তো কবিতার লোক ছিলেন, গদ্যের লোক ছিলেন, গল্প উপন্যাস প্রবন্ধ সব লিখেছেন। সেগুলোরও একটা হালকা প্রভাব মানে ছোট থেকে শুনছি। বাড়িতে তাদের বই রয়েছে, ছাপা বই। মানে যাদের বই বাড়িতে রয়েছে তারা সবাই আমার অপরিচিত লোক, তার মধ্যে দুজন তিনজন আমার পরিচিত লোক। এটা দেখে একটা অন্যরকম রোমাঞ্চ স্বভাবতই ছোট ছেলের হয়। তার আর সেইটা তো উস্কে দেওয়ার জন্য আমার মা অনেকটা কাজ করেছে। আমার মা আমাকে বোধহয় আমার
তৃতীয় কি চতুর্থ জন্মদিনে মানে সবে আমার হাতে খড়ি হওয়ার পরে যখন লিখতে শিখেছি, ঠিক করে যুক্তাক্ষরও পারি না আর কি, মানে আমি লিখতে গেলে ময়ে রশ্মিটা কিভাবে দিতে হয় ভুলে যাই, এরকম একটা বয়সে মা আমাকে এইরকম মোটা বাঁধানো খাতা আর একটা পেন্সিল কিনে দিয়েছে, দিয়ে বলেছে এইটাতে লেখাপড়ার জিনিস না, নিজের মনে যা আসে তাই লিখবি। তা আমি সেভাবে লিখতে শুরু করি, ওইটা আমার লেখার সূত্রপাত ধরা যায়। তো এইটা করতে তারপরে আস্তে আস্তে ওই যত বড় হয়েছি, আমার বাবা মজা করে বলতেন যে কবিতার বিষ ঢুকে যায়, মানে যারা কবিতা লেখে বাবা বলতেন ওটা কবিতার বিষ ঢুকে যায় রক্তে। তো এই একটু বড় হওয়ার পরে দেখলাম সাহিত্যের যতগুলো ধারা আমি পড়ছি, গল্প উপন্যাস কবিতা, তার মধ্যে আমার কবিতা সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে। হ্যাঁ, তো তাই তারপরে নিজে লেখার আগ্রহ তৈরি হলো। আর বাঙালি তো এরকম বাঙালি পাওয়া মুশকিল যে ছোটবেলায় কোনোদিন এক লাইনও কবিতা লেখে। তো সেরকম ভাবে লিখতাম টিখতাম। এবার করতে করতে দেখা গেল যখন আমি হাই স্কুলে পড়ি, সেই সময় দেখা গেল যে আমার কবিতাগুলো নিয়মিত স্কুল পত্রিকায় ছাপা হচ্ছে, ফলে আমার ধারণা হলো যে আমি ভালোই লিখি, তাহলে মাস্টারমশাইরা একটু চাপড়ে দিচ্ছেন। এই করতে করতে এইভাবে স্কুলটাই আছে আর কি। এবার স্কুলে ওই মাস্টারমশাই, আমি তো স্কুলে পড়তাম, সেটা খুব বলার মতো একটা স্কুল, মানে আমাদের স্কুল সাধারণত আমাদের এখানকার স্কুল ওরকম হয় না, আমাদের স্কুলগুলোতে পড়াশোনাকেই মূল গুরুত্ব দেওয়া হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ স্কুলে পড়াশোনা ছাড়া অন্য কিছুকেই গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমি এমন একটা স্কুলে পড়তাম, যে স্কুলে যেগুলোকে মানে আজকাল ওই কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলা হয়, সেগুলোকে খুব গুরুত্ব দেওয়া হতো। মানে কেউ কোনো ছেলে ভালো গান গাইতে পারে, সে মাস্টারমশাইরা এত উৎসাহ দিতেন, বা কেউ ভালো আবৃত্তি করতে পারে তাকে এত উৎসাহ দিতেন যে সে মোটামুটি সারা স্কুলে বিখ্যাত হয়ে যেত। তার একটা কারণ হচ্ছে যে আমাদের স্কুলে একটা ব্যবস্থা ছিল, শুনেছি এখনো চালু আছে, আমি বহুদিন জানি না আমার স্কুলে। সেটা হচ্ছে প্রার্থনা সভা বলে একটা জিনিস হয় আমাদের স্কুলে। মানে এমনি স্কুল শুরুর সময় যে প্রার্থনা, সেরকম প্রার্থনা গান হয়। গানটা হওয়ার পরে ওই একটা বড় হল ঘর আছে আমাদের সময়, এখন কিভাবে হয় জানি না, আমাদের সময় কোনো স্টেজ ফেজ ছিল না, একটা চৌকি রাখা থাকতো, বড় চৌকি। সেই চৌকিটার উপর বসে এক এক দিন এক একটা ক্লাসের ছেলেদের উপর দায়িত্ব দেওয়া থাকে, তারা একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করে 40-45 মিনিটের। এটা একটা বাধ্যতামূলক, সব ক্লাসকে করতে হবে। এই ব্যবস্থার কারণে অনেকে যারা ভালো করতো তারা তো আরো উৎসাহ পেতই, যারা তত ভালো করতো না তারাও আছে ঠিক আছে সবাই করছে আমি একটু করে দেখি, তার ইচ্ছা হলো। করতে করতে তাদের মধ্যে জিনিস তো ঘটতে থাকলে তো সেটা ক্রমশ ভালো হয়। তো সেটা হতো, এই দেখো জিনিসগুলো খুব ভালো ছিল। সেইটা করতে করতে আমি আবৃত্তি করতাম না, আমার কবিতা মুখস্থ কোনোদিন হতো না, এখনো হয় না। আমি গান গাইতে তো একেবারেই পারতাম না, গান গাইতে আমার সত্যি বলতে কোনো ইচ্ছেও করেন গান শিখতে, কিন্তু আমি বক্তৃতা দিতে পারতাম। তো সেইটা করতে করতে ওই বক্তৃতার জন্যও মাস্টারমশাইরা আমার প্রশংসা করতেন। এইসব করতে করতে আমার মানে আমার এইসব করেই আর লেখাপড়া হয়নি আর কি। এই বলা যায়। এই অবধি ক্লাস টেনে পরে তো 11-12 তো তোর সঙ্গে পড়েছি, হোস্টেলে থেকেছি তখনকার, তারপর থেকে মোটামুটি সবটাই তুই জানিস। ওই এরকম করতে 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 মানে আমি দেখলাম যে আমার মোটামুটি আমি যখন ক্লাস 6-এ পড়তাম, তখন আমার মনের মধ্যে একটা অভিলাষ তৈরি হয় যে আমি তো তখন কবিতা লিখছি, এবং যেহেতু মাস্টারমশাইরা প্রশংসা করছে, সেহেতু আমার মনে হচ্ছে যে আমি ভালো লিখছি। অতএব আমার ঘোরতর ধারণা হয় যে আমি একটা কবি হতে পারবো চেষ্টা করলে। অতএব তখন আমি ক্লাস 6-এ পড়াশোনা, তার সঙ্গে সঙ্গে আমার সাংবাদিকতার প্রতি আগ্রহটা ছোটবেলা থেকে ছিল। মানে আমি এক সময় আমি 6-7 বছর বয়স থেকে খবরের কাগজ পড়ি খুব মন দিয়ে। আর আমার মনে আছে যে আমার খবরের কাগজ পড়ার এমন নেশা ছিল, পরীক্ষার সামনে এসে গেলে বাবা আমার থেকে খবরের কাগজ লুকিয়ে রেখে দিত, যে আমি খবরের কাগজ পড়তে এত সময় লাগিয়ে দেবো যে পড়াশোনা হবে না, সেটা বাবা খবরের কাগজটা লুকিয়ে রেখে দিত। তো সেই জন্য সাংবাদিকতার প্রতি আগ্রহটা ওখান থেকে জন্মে গেছে। মোটামুটি সিক্স এ পড়ার সময় আমি ঠিক করি যে যেহেতু ওই যে বললাম যে মামা আমাদের মধ্যে সাহিত্যিক টাহিত্যিক ছিলেন দু একজন, সেই জন্য আমি এই জানতাম তখন যে বাংলা ভাষায় সাহিত্য রচনা করে আহ, মানে পেট চালানো বা সংসার চালানো সেটা ব্যতিক্রম। দু একজন খুব জনপ্রিয় লেখক হলে তবেই হয়, আর কি না হলে হয় না। সেই জন্য আমি ঠিক করেছি যে আমি পেশা হিসাবে সাংবাদিকতা করব, আর আসলে আমি সাহিত্যিক হতে চাই, এটা অনেক ভেবেছিলাম। তো এইরকম কি শিশু সুলভ কল্পনা, তার সঙ্গে কিছুটা যেটুকু জানতাম চিনতাম। ক্লাস 8-এ পড়ার সময় আমার একজনের সঙ্গে আলাপ হলো, তিনি তখন আজকালের সক্রিয় সাংবাদিক, আজকালের ডেস্কে। ফলে আমার ওই স্বপ্নটা ওটা আরো মানে ওটা উস্কানি পেয়ে গেল আর কি। এরকম করতে করতে তারপরে তারপর তো
বরাবরই হিউম্যানিটিজ এর দিকেই আগ্রহ ছিল, সেটা নিয়ে পড়াশোনা করলাম। তারপর কলেজে ইংলিশ অনার্স পড়লাম। তখনও ততদিনে আমার ওই আমি যে কুকর্মগুলো একসঙ্গে করেছি তার মধ্যে একটা হচ্ছে ক্লাস পালিয়ে ক্রিকেট খেলা দেখতে যাওয়া। ফলে আমার ক্রিকেট প্রেম খুব বেশি ছিল ওই বয়স থেকে, তুই জানিস। তো সেইটা করতে গিয়েই আমি মোটামুটি মানে পরীক্ষা ফেলে, গ্রাজুয়েশনের পরীক্ষা কি হবে এসব চিন্তা টিন্তা না করে বিশ্বকাপ দেখে মানে শেষ পর্যন্ত অনার্সেও বেশ খারাপ রেজাল্টই করেছিল। তাতে মানে এখন মনে হয় যে ভালো রেজাল্ট করলে হয়তো রাস্তাটা অন্যরকম হয়ে যেত। ওইটা খারাপ রেজাল্ট করলাম বলে রাস্তাটা এদিকে খুললো আর কি। সেটা হচ্ছে যে আমার সাংবাদিকতা করার ইচ্ছে ছিল, তাতে আমার বাবার যে খুব সায় ছিল তা না, কিন্তু যা বললাম আমার বাবা আমার কোনো জোর করেনি। এবার যেহেতু আমি এমন রেজাল্ট করলাম না যাতে আমার ইংরেজিতে এনে চান্স পাওয়া খুব সহজ হয়, এই জন্য বাবা বললো ঠিক আছে দেখ কোথায় পড়াশোনার সুযোগ সুযোগ পাস, না হলে পড়াশোনা এখানে ছেড়ে ছেড়ে দিবি, শেষ করে দিয়ে চাকরি বাকরির চেষ্টা দেখবি। তা আমি আমার এক বন্ধু খবর দিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মানে তখন সব ভর্তি টর্তি হয়ে গেছে আর কি অন্য বিষয়গুলো, ওই যে একমাত্র সাংবাদিকতা বিভাগে ওরা তো অ্যাডমিশন টেস্ট নেয়, ওরা মানে অনার্সে কত নম্বর পেয়েছো দেখেন। আমি দেখলাম এটা আমার একটা সুযোগ, সেই জন্য আমি পরীক্ষাটা তখনো হয়নি, তো শেষ মুহূর্তে ফর্ম দুটো জমা করলো, করে পরীক্ষা হল, সেই পরীক্ষায় ফার্স্ট হলাম। তো তারপর ওখানে ঢুকে গেলাম। এবার ঢুকে যাওয়ার পর তারপরেও চিন্তা ছিল যে চাকরি বাকরি পাবো কিনা, কারণ চাকরি বাকরির বাজার তো আমাদের সময়ও যে খুব ভালো ছিল এরকম হ্যাঁ, এখনকার মতো এতটা খারাপ না হলেও ভালো ছিল তা নয়, কিন্তু তখন একটা সুবিধা ছিল, তখন সাংবাদিকতার যেহেতু নতুন নতুন চ্যানেল, নতুন কাগজ এসব খুলছিল, ফলে ওই যেটাকে জব বুম বলে, ওরকম একটা সময়ে আমি সাংবাদিকতা করে বেরোচ্ছি সবে। হয়তো আমি পড়তেই চাকরি পরীক্ষা আগেই চাকরি পেয়ে গিয়েছি, এরকম ভাবে সাংবাদিকতায় চলে আসে। আর লেখালেখির ক্ষেত্রে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি 2016-17 সাল পর্যন্ত খুব মন দিয়ে কবিতা লিখতাম, মানে তখন আমার মনে হতো যে হ্যাঁ আমি কবি হতে পারি। কিন্তু 2016-17 সালের পরে মানে আমার প্রথম কবিতার বইটা বেরোলো তো 2014 সালে। সেলফ পাবলিশড বলছিল, যাই হোক। কিন্তু 2016-17 সাল থেকে আমার আস্তে আস্তে মনে হতে শুরু করলো যে না, কবিতা আমি যেটা লিখছি সেটা কিন্তু আমি কবিতা পদবাচ্য বলে যাদের লেখা পড়েছি সেই তার ধারে কাছেও পৌঁছচ্ছে না। ফলে তখন আমার আস্তে আস্তে কবিতা লেখার আগ্রহটা কমতে শুরু করে। তারপরেও 2020 সালে আমার একটা বই বেরিয়েছে, সে বই বেরোবার পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে এটা আমার রাস্তা নয়। হ্যাঁ, এবং তারপর তো আচ্ছা 2020 সালের পর আমি প্রায় কবিতা আর লিখি না। হ্যাঁ, এখন আমি পুরোপুরি আচ্ছা গদ্যে লিখি। যেহেতু সাংবাদিকতার পেশায় ছিলাম, সাংবাদিক পেশার মধ্যে একটা মানে অন্তর্নিহিত সিনিসিজম আছে তো, সেই সিনিসিজমটা আমাকে সাহায্য করেছিল বুঝতে যে এই ফিডব্যাক গুলো যেগুলো আমি পাচ্ছি এগুলোকে খুব একটা বিশ্বাস করার মানে হয় না। আমাকে নিজেকেই বুঝতে হবে যে আমার লেখা কেমন হচ্ছে। তো তাতে আমি দেখলাম যে আমার দ্বিতীয় কবিতার বইটা মানে হাতে আসার পর আমি পড়ে আমার মনে হলো যে এর থেকে বরং আমি প্রথম যে কবিতার বইটা লিখেছিলাম সে কবিতা বেশি ছিল। দ্বিতীয় কবিতার বইতে আমি যে কবিতাগুলো লিখেছি সেগুলোতে সেগুলো অনেক পড়ে ভালো লেগেছে, মানে অনেকটা আমি বুঝতে পেরেছি যে সত্যি ভালো লেগেছে, বানিয়ে বলছি। কিন্তু সেটা হলেও তার মধ্যে কাব্যের ভাগ, মানে আমি অন্তত কবিতা বলতে যেটা বুঝি সেইটার ভাগ তার মধ্যে কম, তার মধ্যে বক্তব্যের ভাগ বেশি হয়ে গেছে। তা আমি যখনই দেখলাম যে তার মানে আমার কবিতা সামনের দিকে এগোচ্ছে না, আমার কবিতা পিছন দিকে যাচ্ছে। মানে যত দিন যাবে আমার হিসাব অনুযায়ী, আমি যা কবিতা বলতে আমি যা বুঝি, তাতে যত দিন যাবে যত কবিতা লিখব তত আমার কবিতা ক্রমশ মূর্ত থেকে বিমূর্তের দিকে যাওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, এবং বক্তব্যের থেকে কাব্যের দিকে যাওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার প্রথম বই আর দ্বিতীয় বই মিলে যে আমার আমার হচ্ছে উল্টো। আমার কবিতা বিমূর্ত থেকে মূর্তের দিকে চলে আসছে, কাব্য থেকে বক্তব্যের দিকে চলে আসছে। তাহলে এটা ঠিক হচ্ছে না, এটা আমি পারছি না। সেই জন্য আমি ঠিক করলাম যে হ্যাঁ, ইংরেজি নিয়ে পড়েছিলি তাই তো? আর তারপরে স্নাতকোত্তরে কলকাতা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা নিয়ে। তো মানে আমি যেটা ভাবছিলাম মানে এইটা নিয়ে করতে করতে এই যে মোটামুটি তোর বোধহয় 5 বছর কেটেছে বিদ্যা মন্দিরে, তার মধ্যে 2 বছর আমিও ছিলাম। আহ তো 5 বছর বিদ্যা মন্দির এবং তারপরে
সেটাও কলেজ লাইফ কাইন্ড অফ বা বিশ্ববিদ্যালয়ের জীবন, কিন্তু বিদ্যা মন্দির পরবর্তী। তো এই দুটো ফেজে, এই দুটো অধ্যায়ে আহ দু একটা জিনিস তুই বললি, আহ মানে একাডেমিক দিকটা, কিন্তু এমনিতে এই সময়ে তোর কোনো উপলব্ধি বা অভিজ্ঞতা বা কোনো মাইলস্টোন এই সময়ে এক্সপিরিয়েন্সের দিক থেকেই হোক, অনুভবের দিক থেকেই হোক, বা আহ মানে কোনো আহ শিক্ষক শিক্ষিকাদের প্রভাব হিসেবেই হোক, বা ইভেন বাড়ির, যেটা তুই স্কুল জীবনে বলেছিস খানিকটা, তো এই সময়ে সেরকম উল্লেখযোগ্য কি কিছু হয়েছে যেটা পরবর্তীকালে তোর, বা ইভেন এখন তুই যে কাজ করিস সেটার উপর তার প্রভাব রয়েছে বলে তোর মনে হয়? বিশ্ববিদ্যালয়ের যে দুটো বছর আর কি যেখানে আমি সামাজিকতা নিয়ে পড়েছি, সেখানে সেরকম কিছু করণীয় কিছু আমার নেই। মানে আমার আহ এমন কোনো মাস্টার মশাই বা দিদিমণি যিনি আমার উপরে খুব প্রভাব ফেলেছেন, হ্যাঁ, বা কোনো বন্ধু, হ্যাঁ, যার সঙ্গে আহ যার সঙ্গে আমার এখনো খুব ঘনিষ্ঠতা রয়েছে, সেরকম কিছু নেই। মানে সেরকম কোনো স্মৃতি নেই আমার। মানে যেহেতু এটা একটা পেশাগত শিক্ষা, সেহেতু আমার সেই ক্লাসের বন্ধু বান্ধবরা অনেকেই সামাজিকতায় রয়েছে, তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, সবই আছে। তারাও তাদের মতো করে কাজ করছে, আমি আমার মতো করে করছি, সেগুলো আছে। কিন্তু খুব যে খুব আহ একদম মনে রেখে দেওয়ার মতো স্মৃতি আছে এরকম নয়। কিন্তু ওই যে বিদ্যা মন্দিরের যে 5 বছর, সেই 5টা বছর আমার কাছে আমার মনে হয় যে, মানে অনেক দিক থেকে আমার অনেক সময় মনে হয়েছে, তখনই মনে হতো, এখনো মনে হয় যে যদি আমি একটা অন্যরকম কলেজে পড়তাম, তাহলে পরে আমার হচ্ছে আমি এখন যা করছি, হ্যাঁ, তার যে তাদের যে দক্ষতা গুলো লাগে সেগুলো হয়তো আমি আরেকটু ভালো করে অভ্যেস করতে পারতাম। এখানে একটা এমন অন্যরকম পরিবেশ, বাঁধা পরিবেশ, তার সে কারণে সেটা হয়নি। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আজকে আমি মানুষ হিসাবে যেরকম, আজকে ওই 5টা বছরের ভূমিকা আছে। মানে এটা নেতিবাচক দিক থেকেও আছে, ইতিবাচক দিক থেকেও আছে। যেমন ওই বিদ্যা মন্দিরের 5 বছরে আমি বেশ কিছু বন্ধুকে পেয়েছি, যাদের দেখে মানে যাদের সাথে আমার ঘনিষ্ঠ হচ্ছে শুধু বন্ধু, যেমন তোর সঙ্গে আমার তুই বললি যে আমাদের 27 বছরের বন্ধুত্ব হয়ে গেল। হুম। এরকম বন্ধুত্ব আমাদের ছেলে মেয়েদের আর হবে কিনা আমার খুব সন্দেহ আছে। তো এরকম তুই আছিস, এরও বেশ কয়েকজন আছে, আমার ডিগ্রি কোর্সেরও কয়েকজন বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে আমার এখনো ঘনিষ্ঠতা খুবই। সেই বন্ধুদের পাওয়াটা একটা মানুষ হিসাবে আমি একটা বড় লাভ বলে মনে করি। এটা তো আছেই। তার উপরেও এরকম অনেক অনেকে ছিল যাদের সাথে হয়তো আমার সেরকম ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়নি, শুধু সহপাঠী ছিল। কিন্তু তাদের অনেককে দেখে আমি অনেক কিছু শিখেছি। মানে যেমন আমি যখন ডিগ্রি কোর্সে পড়তাম, আমাদের পদার্থবিদ্যায় দুজনই ছাত্র ছিল। তারা দুজনেই অসম্ভব ভালো ছাত্র। একজনের নাম শিবব্রত মন্ডলী, আরেকজনের নাম হচ্ছে রাজীব কুমার দাস। তো তারা কিন্তু তারা ওই মানে প্রথম প্রজন্মের পড়ুয়া, খুব গ্রামের ছেলে। মানে আমিও একটা গ্রামের ছেলে, আমি এখনো যেখানে থাকি সেটা পঞ্চায়েত এলাকা। কিন্তু আসলে তো তার ভৌগোলিক ভাবে কলকাতার কাছাকাছি। কিন্তু এরা কিন্তু বহু দূরের গ্রাম থেকে এসেছে, হ্যাঁ, এবং এরা প্রায় প্রথম প্রজন্মের পড়ুয়া। হ্যাঁ, এদের বাড়িতে গ্রাজুয়েটও কাউকে পাওয়া যাবে না হয়তো, কিন্তু তারা বহুদূর পর্যন্ত লেখাপড়া করে, মানে যতদূর লেখাপড়া করা সম্ভব করে আজকে তারা গবেষণা করে, এই করে। তো এরকম যে করে মানুষ, কিন্তু আমি মোটামুটি যাওয়ার আগে অব্দি আমি গল্প শুনেছি, কিন্তু আমি চোখের সামনে এদের দেখলাম, এবং এরা কি অসম্ভব পরিশ্রমী ছিল। মানে আমি তো খুবই ফাঁকিবাজ ছাত্র ছিলাম, এরা অসম্ভব পরিশ্রমী ছিল। মানে এরা দিন নেই পড়তো এবং কি করে এতটা ধৈর্য ধরে রাখতো। হ্যাঁ, মানে এদের গল্প আমি আমার মেয়ের কাছে পড়ি অনেক সময়। হ্যাঁ, এইগুলো শিক্ষণীয়। হ্যাঁ, আর বিদ্যা মন্দিরের কিছু কিছু মাস্টার মশাই ছিলেন, যাদের যাদের অনেক কথা, মানে তাদের পড়ানো আমার ততটা মনে আছে কি নেই, হচ্ছে তাদের যেগুলো কথা ক্লাসই বলা, সেগুলো আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। এবং আমি যতটা সম্ভব চেষ্টা করি যে আহ, আমার জীবনে সেগুলো পালন করা। যেমন ধর, তোর মনে থাকবে তো, আমাদের একজন ইংরেজির মাস্টার মশাই ছিলেন, তানভীর আলম মাঝারি, ট্যাম বলতাম আমরা। হ্যাঁ, হ্যাঁ।
ট্যাম অনার্সে ট্যাম আমাদের যা যা পড়িয়েছিলেন তার মধ্যে ছিল হচ্ছে এলিজাবেথান এজের পোয়েট্রি। তো তাতে স্যার ফিলিপ সিডনি বলে একজন কবি, তার কবিতা পড়িয়েছে। কবি কি পড়িয়েছিলেন সেটা আমার মনে নেই, কিন্তু কবিতা পড়াতেই উনি ফিলিপ সিডনির মৃত্যুর ঘটনাটা বলেছিলেন। ফিলিপ সিডনির মৃত্যুটা হয়েছিল এইভাবে যে উনি একটা যুদ্ধে গেছিলেন। সেই যুদ্ধে গিয়ে একটা জায়গায় মানে খুব খুব মানে জল টল কিছু পাওয়া যাচ্ছে না এবং আহত অবস্থায় পড়ে আছেন। উনি পড়ে আছেন, পাশে আরো অনেক সৈনিক পড়ে আছে। কি করে কাছে যেন একটুখানি জল কোথায় একটা ছিল, উনি তুলে খেতে যাবে, তখন দেখছে যে পাশের যে সৈনিক, হুম, হ্যাঁ, তো এই পাশের সৈনিক এখানে অবস্থা। তখন উনি নিজে ভাবছে যে হ্যাঁ, হিজ নিড ইজ মোর দ্যান মাইন, ওই জলটা উনি টিকে দিয়ে দেন। ফিলিপ সিডনি কিন্তু মারা যায়। তো এই যে শিক্ষাটা, যে একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও একটা মানুষ ভাবতে পারে যে অন্য একজন মানুষের প্রয়োজনটা আমার থেকে বেশি। এই যে ঘটনার স্যাম বলেছিলেন, এইটা আমি আজ পর্যন্ত ভুলিনি। এটা চেষ্টা করি, মানে ওরকম ফিলিপ সিডনির মতো অবস্থায় পারবো কিনা জানি না, কিন্তু সাধারণ অবস্থায় আমি চেষ্টা করি এটা পালন করার। আরেকজন মাস্টারমশাই ছিলেন আমাদের, তিনি ইতিহাসের তখন আহ বিভাগীয় প্রধান ছিলেন, নিত্য নিরঞ্জন কুণ্ডু। তিনি আমাদের একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমার সারাক্ষণ খুব মনে পড়ে। সেটা হচ্ছে যে সেটা ছিল ক্লাস 12-এর শেষ ক্লাস, মানে টেস্ট পরীক্ষার আগে শেষ ক্লাস। তো উনি আর কি সবাইকে জিজ্ঞেস করছেন, তখন ওই ক্লাসগুলোতে মানে সব সাবজেক্টে ক্যান্সেল প্রায় প্রায় হচ্ছিল। মাস্টারমশাইরা সবাই জিজ্ঞেস করছিলেন যে এরপরে কি করতে চাও, কোথায় যেতে চাও, এইসব জিজ্ঞেস করছিলেন। তা সবাই বলেছে টলে, বলার পরে উনি একটা আশ্চর্য কথা বলেছিলেন, ওই কথাটা আমি কোনোদিন আর কারোর মুখে শুনিনি। সেটা হচ্ছে উনি বলেছিলেন যে আমি চাই তোমরা সকলেই যে যে ক্ষেত্রে যেতে চাও তাতে যেন খুব প্রতিষ্ঠিত হও। আমি তো চাই যে তোমাদের মধ্যে একজন দুজন যেন রাষ্ট্রনেতাও হয়। হ্যাঁ, এবং আমি তোমাদের বলছি, যদি রাষ্ট্রনেতা হও তোমরা কেউ, তাহলে মনে রাখবে যে তোমার কাছে দেশের ভালোর থেকে বড় কোনো জিনিস নেই, তা উচিত নয়, কোনো যেন না থাকে। সে যদি এমন হয় যে এনকে, আমরা তো এনকে বলতাম আমাদের, ওদের যদি কোনোদিন এমন হয় যে দেশের ভালোর জন্য এনকে কে মেরে ফেলা দরকার, তাহলে সেই সিদ্ধান্ত নিতেও তোমার পিছতে হবে না। যদি হও তাহলে আমি মনে করবো যে আমি মাস্টারমশাই হিসাবে ঢুকবো। এই কথাটা আমার এখনো খুব মনে পড়ে। এই এই দুটো স্মৃতি বিদ্যামন্দির আমার ভোলার নয়। এছাড়া বিদ্যামন্দিরের সময়টা আমাকে সারাক্ষণই কিছু না কিছু দিয়ে যাচ্ছে, এখনো দিয়ে যাচ্ছে। মানে যেমন আমার যে সাম্প্রতিকতম যে বইটা আমার বেরিয়েছে, হিন্দুত্বের কবলে নতুন ভারতীয় ক্রিকেট, সেই বইটাও তুই যখন পড়বি তুই বুঝতে পারবি, কোথাও কোথাও তুই তুই বলে বুঝতে পারবি যে ওটা বিদ্যামন্দিরের সেই সময়ের উল্লেখ আসছে, পরিষ্কার করে লেখাই আছে যে ওটা সেই সময়ে যা ঘটেছিল তার আহ কারণে আমি এগুলো লিখতে পারি। ফলে ওই ওই বড় প্রভাব আমার উপর আছে। অনেক নেতিবাচক প্রভাবও আছে। একটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের চালানো শিক্ষা প্রতিষ্ঠান, তার তো মানে আমি তো নীতিগতভাবে ওই ব্যাপারটারই বিরুদ্ধে। মানে আমাকে আমার বাবা মা ভর্তি করেছিলেন, মানে আমি বাবা মা হলে আমি আমার ছেলেকে ওখানে দিতাম, পরিষ্কার কথা। এবং এটা এই এই ব্যাপারটা আমার প্রথম থেকেই মনে হচ্ছে। আমার বাবা মা কেন দিয়েছিলেন সেই বাধ্যবাধকতা আমি বুঝি। কারণ একটা ব্যাপার ছিল যে তখন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া ভালো, এই কারণে আমাকে ওখানে দিয়েছিল। হ্যাঁ, তো আহ, সেই বাধ্যবাধকতা না থাকলে আমি আমার ছেলে মেয়েকে ওখানে ও ধর্মীয় আহ সংগঠন চালায় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে দিতে পারি। এবং দিতাম না তার কারণ হচ্ছে যে ধর্মীয় সংগঠন চালায় সেটাকে একটু উদার ভাবে চালায় এরকম নয় ব্যাপার। মানে রামকৃষ্ণ মিশন একটা এত বড় প্রতিষ্ঠান বাঙালিদের মধ্যে, যে রামকৃষ্ণ মিশনকেও মানে না ধর্মীয় সংগঠন, তাদেরকে সেকুলার বলাটা অনেক বাঙালির খুব প্রিয় অবসরজাত। হ্যাঁ, এটা এখনো দেখতে পাই। সেগুলো দেখে আমি হাসি, মানে আমি তাদের অনেককে তর্কে বিতর্কে বোঝানোর চেষ্টা করেছি, আমি দেখেছি অধিকাংশই বুঝতে চায় না। অদ্ভুত মানে অদ্ভুত অন্ধবিশ্বাস কাজ করে, খুব মানে একদম খুব উদার, মানে ঘোর বামপন্থী লোকেরও আমি এটা দেখেছি, বিশেষ করে যারা রামকৃষ্ণ মিশনের প্রাক্তন। তো এটা কি মানে এরকম, মানে ধর আমার মনে হচ্ছে আমি রামকৃষ্ণ মিশনের ত্রুটিগুলো আরো কেন আমার চোখে তখন থেকেই ধরা পড়ছে, তার কারণ হচ্ছে আমি কিন্তু 5 থেকে 10 পর্যন্ত যে স্কুলটাতে পড়েছি,
সেটাও এক ধর্মীয় সংগঠনের পরিচালনায় চলে স্কুলটা। মজা হচ্ছে সেই স্কুলটা প্রতিষ্ঠিত এমন একজন সন্ন্যাসী, যিনি রামকৃষ্ণ মিশনের থেকে বেরিয়ে গিয়েছিলেন। গিয়ে উনি নিজে আলাদা করে ক্লাসরুম খুলছেন আর স্কুলটা চালান। এবার সেই স্কুলে আমি পড়েছি, সেই স্কুলে গিয়ে পড়ি, আমার বাড়ির থেকে যেহেতু খুব দূরে না। সেই স্কুল কিভাবে চলে আর বিদ্যা মন্দির কিভাবে চলে, এই দুটো তথ্যটা আমার কাছে প্রফেশনাল পরিষ্কার ছিল। আমার স্কুল কিভাবে চলতো, আমার স্কুল এইভাবে চলতো যে আমাদের স্কুলে, এই যে বললাম খুব সাংস্কৃতিক ব্যাপার ট্যাপারকে উৎসাহ দেওয়া হতো। আমাদের মাস্টার মশাই মজা করে বলতেন আমার স্কুলে লেখাপড়া হয় না, আমার স্কুলে এইসবই হয়। গান আবৃত্তি বক্তৃতা এসবই হয়। তো যাই হোক, মানে সেটা মজা করে বলা। তা স্কুলের মাধ্যমিকের, তখন মাধ্যমিক দিচ্ছি, মাধ্যমিকের ফলাফল দেখেই বোঝা যাবে কথাটা একেবারেই সত্যি নয়, মজা করে বলা। কিন্তু আমাদের স্কুলে একবার আলোচনা সভা হয়েছিল, বিতর্ক প্রতিযোগিতা নয় কিন্তু আলোচনা সভা। সেই আলোচনা সভা প্রতিযোগিতামূলক, মানে তাতে পুরস্কার দেওয়া হয়। তবে ছাত্ররা বক্তা, মাস্টার মশাইরা হচ্ছেন টিচার। সেই যে আলোচনা সভার বিষয় কি, আমি এইটার কোনো উদাহরণ আমি যখন ভারতের অন্য রাজ্যের লোকের সঙ্গে কাজ টাজ করেছি তাদের বলে দেখেছি, তার স্কুলে এরকম কোনো ইতিহাস আছে। এরা সন্ন্যাসী, গেরুয়া পড়া সন্ন্যাসীদের পরিচালনা করা স্কুল, তাতে একটা আলোচনা সভা হচ্ছে, ছাত্ররা বলবে তাতে। আর বিষয় হচ্ছে ধর্ম কি কুসংস্কার। হ্যাঁ, এটা আমি বলছি এটা এটা আমি বলছি 1995-96 সালের কথা। ঠিক আছে? তো এইরকম ভাবে আমার স্কুলটা চলতো, জ্বালাতেন স্কুলটা এভাবে চলতো। সেখান থেকে আমি গেলাম বিদ্যা মন্দিরে। বিদ্যা মন্দির কিরকম ভাবে চলতো, একদম এর সমান্তরাল হতো। সেটা হচ্ছে, তোর মনে আছে আমাদের একটা স্পিরিচুয়াল হেরিটেজ অফ ইন্ডিয়া বলে একটা ক্লাস হতো। আচ্ছা, এবার সেইটাতে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, মানে তোরা তখন পাস করে বেরিয়ে গেছিস, আমি আবার ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছি। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, একজন মহারাজ তিনি ওই ক্লাসটা নিতে শুরু করলেন। তিনি কখনো ব্রহ্মচারী, গেরুয়া পান। তিনি তিনি ভীষণ নিজেকে উদার বলে প্রমাণ করতে ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তো উনি একবার পরীক্ষার আগে, ওই পরীক্ষাটা স্পিরিচুয়াল হেরিটেজ পরীক্ষা শুরু হতো, তোর নিশ্চয়ই মনে আছে। তো উনি সেই পরীক্ষার আগে বললেন যে এবারের পরীক্ষায় তোমাদের একটা বিশেষ প্রশ্ন দেওয়া হয়েছে, রচনাত্মক উত্তরের প্রশ্ন, মানে আহ, তাতে কত একটা 20 নম্বর না কত থাকবে। তোমরা যা ইচ্ছে লিখতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের কি মতামত দিলে তার জন্য তোমাদের কাউকে কিছু বলা হবে না। প্রশ্নটা থাকবে যে স্পিরিচুয়াল হেরিটেজ ক্লাসের কথা বিচার করো। এবার দেয়া হয়েছে এবং উনি বলেই দিয়েছেন তোমরা যা খুশি মতামত দিতে পারো, ভীষণ উদার। এবার আমাকে মতামত দেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে, আমি তো ছেড়ে কথা বলবো। আমি তাতে লিখে দিয়েছি দুটো তিনটে যুক্তি দিয়ে যে এই ক্লাসে সার্থকতা নেই। এবং প্রথম কথা হচ্ছে, আমি বলেছি যে ক্লাসের নাম রাখা হয়েছে স্পিরিচুয়াল হেরিটেজ অফ ইন্ডিয়া, দিয়ে পড়ানো হয় শুধু হিন্দু ধর্ম। তাতে কি তাহলে তোর বৌদ্ধ ধর্ম কোথায় গেল? হ্যাঁ, ইসলাম কোথায় গেল? ভারতীয় ইসলামের সঙ্গে তো অন্য জায়গার ইসলামের তফাৎ আছে, ওগুলো তো ভারতের উত্তরাধিকার। জৈন ধর্ম কোথায় গেল? খ্রিস্ট ধর্ম এবার কোথায় গেল? ভারতবর্ষে এত খ্রিস্টান। হুম, ভারতের খ্রিস্টান ধর্ম, খ্রিস্ট ধর্ম যারা পালন করে তাদের সঙ্গে খ্রিস্ট ধর্ম যারা পালন করে তাদের তফাৎ কি? স্পিরিচুয়াল হেরিটেজ অফ ইন্ডিয়া পড়াতে গেলে তো এগুলো শিক্ষা করা উচিত। এগুলো কিছুই নেই। আমি নাম দিয়েছি স্পিরিচুয়াল হেরিটেজ অফ ইন্ডিয়া। বলে বলো নাম ঠিক আছে, স্পিরিচুয়াল হেরিটেজ অফ ইন্ডিয়া, ঠিক আছে, তুই হিন্দু ধর্ম এখানে পড়াবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি নাম কেন দিয়েছো? দ্বিতীয় কথা হচ্ছে যে চীন ভারতের উত্তরাধিকার কি কি আছে সেগুলো যদি পড়াতে চাইছো, খুব ভালো কথা। পশ্চিম ভারত ধর্ম উত্তরাধিকার নয়। প্রাচীন ভারত এমনি ভিন্নগত জিনিস ছিল। প্রাচীন ভারতে তো জ্যোতির্বিজ্ঞানে চর্চা হতো। প্রাচীন ভারতে খুব উন্নত চিকিৎসা বিজ্ঞানের চর্চা হয়েছে, চরক সুশ্রুত এরা সমস্ত সূর্যভট্ট, তাই না, বরাহমিহির, এগুলো আমাদের ইতিহাস বইতে ছিল, ইতিহাস বইতেই পড়ছি আমরা। তুমি যদি পড়াতে চাও ডিগ্রি কোর্সের ছেলেদের, তাহলে তুমি এগুলো পড়াও, যে আমাদের দেশ কত মহান। তুমি ধর্ম পড়াবে, এরকম দুটো তিনটে যুক্তি আমি লিখেছিলাম। আর ফলে যেটা হলো সেটা হচ্ছে ওই মহারাজ নিজে কিছু বলেননি, কিন্তু অন্য দুজন তিনজন মহারাজ আমাকে দেখে ধমকানো, কেন সব লিখেছিস, তাহলে তোর এই কলেজে ভর্তি হওয়া উচিত হয়নি, অমুক হয়নি তমুক হয়নি। আরেকজন মহারাজ বললেন আমরা অন্য ধর্ম পড়াই না, কারণ অন্য ধর্ম পড়লে অন্য ধর্মের লোকেরা কলেজে এসে বলতা বলার। তো এই হচ্ছে আমার স্কুল, সেটাও ধর্মীয় সংগঠনের চাওয়া, আমার কলেজ সেটাও ধর্মীয় সংগঠনের চাওয়া, দুটো আমাদের তো। এবার এবার সেই কারণে আমি তখন থেকেই বুঝতে পারতাম যে গড়বড় আছে।
সেটা এবার মুশকিল হয় কি যে মানে আর ওই স্মৃতিমেদুরও তো জিনিসটা একটু গন্ডগোলের জিনিস। মানে স্মৃতিমেদুর হয়ে পড়লে তখন ওই ওই হিটলারকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল মনে হবে। হ্যাঁ, তো সেটা আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে দেখতে পাই। বিদ্যামন্দিরে পড়ার সময় দুজন এই কেন এত বেঁধে রাখা হচ্ছে কেন, এটা ভীষণ একটা দম বন্ধ করা পরিবেশ এরকম। এবার যেই তারপরে কলেজ থেকে বেরিয়ে টেরিয়ে গেল, জীবন প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন তাদের মনে হতে শুরু না ভালো ছিল, এরকম ভালো হয় না। তুই কারেক্ট করে দিস, ত্রিবোধাই দা স্টেটসম্যানেই ইন্টার্নশিপ করেছিলি প্রথম দিকে, এবং তারপরে তো তুই দীর্ঘদিন না, 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 কলকাতায়। হ্যাঁ, বল। এক্সপ্যান্ড ইন্টার্নশিপ নয়। ইন্টার্নশিপটা হচ্ছে আমাদের ওই যেটাকে সামার ইন্টার্নশিপ বলে সেইটা হতো। সেটা ফার্স্ট ইয়ারের শেষে হতো। সেইটা সামার ইন্টার্নশিপ খুব অল্প দিনের, 1 মাসের। এই 1 মাসের মধ্যেও 3টে ভাগে করানো হয়েছিল। মানে সেটা চাকরি নয়, মানে সেটা একদম মানে বিনা পয়সা ইন্টার্নশিপ। পেইড ইন্টার্নশিপও নয়। এটা আমি কিছুদিন করেছিলাম হিন্দু বিজনেস টাইমে, যেটা হচ্ছে ওদের ওই বিজনেস ডেইলি, কিছুদিন গণশক্তিতে, আর কিছুদিন অ্যালিয়েন্স। কিন্তু তারপরে স্টেটসম্যানটা হচ্ছে আমি সেকেন্ড ইয়ারে করতে, স্টেটসম্যানের তখন খেলার পাতায় ওরা লোক নিচ্ছিল। আর আমার খেলার পাতায় আমার আমার সেকেন্ড ইয়ারে স্পেশাল পেপার দুটো নিতে হচ্ছে। একটা আমার ছিল ফিল্ম স্টাডিজ, অন্যটা ছিল স্পোর্টস জার্নালিস্ট। তো সেই কারণে যেহেতু আমাদের বিভাগীয় প্রধানের কাছে খবর এসেছিল যে এরকম লোক নিতে চায় ওরা, তো আপনাদের কেউ থাকলে পাঠাবে। তো আমরা 3 বন্ধু গিয়ে আমরা একসঙ্গেই, 4 বন্ধু আমরা একসঙ্গেই গিয়ে ওখানে যেটা রিটেন টেস্ট দেওয়ার পরে আমরা 4জনই পেয়েছিলাম চাকরি। একজন সে নিতে চাইলো না। সে বললো না, আমি এখন মানে লেখাপড়া শেষ না করে আমি কিছু করতে চাই না। সেই জন্য সে নেয়নি। আমরা বাকি 3 চাকরিটা নিই। ফলে শেষ মানে আমি ট্রেনিং হিসাবে জয়েন করি। তো আমার প্রথমে চাকরি ট্রেনিং হিসাবে। আচ্ছা, ট্রেনিং। হ্যাঁ, থ্যাংক ইউ ওটা কারেক্ট করার জন্য। তারপরে তুই, এবং এগুলো তুই বলিস, আমি জাস্ট ওপর ওপর বলছি যে তুই কলকাতায় এবং দক্ষিণ ভারতে বিভিন্ন সংবাদপত্রে অনেকদিন কাজ করেছিস। এই অভিজ্ঞতাগুলো থেকে সাংবাদিকতার সম্পর্কে তোর কি কি আহ এক একটা কথা, ইংরেজি ফ্রেজের বাংলা সহজে মনে পড়ে না, ইংরেজিতে যাকে বলে টেক অ্যাওয়েজ, এই অভিজ্ঞতা তোর ট্রেনির সময়ই হোক, ইন্টার্নশিপ থেকেই হোক, বাট বিশেষ করে তুই যখন অ্যাকচুয়ালি কাজ করতে শুরু করলি নানান কাগজে, আম, এবং তার প্যারালেলি সমান্তরাল ভাবে তোর ব্যক্তিগত জীবনের ওপর তার কিরকম প্রভাব পড়েছিল, এই যে তুই নানান কাগজে কাজ করছিস। মানে আমি এটা জিজ্ঞেস করছি এই অ্যাঙ্গেল থেকে যে আমার মনে হয়, মানে আমি তো আর সাংবাদিক নই, কিন্তু আমার মনে হয় যে সমস্ত পেশা খুব ডিমান্ডিং, অনেক সময় এবং ইমোশনাল ইনভেস্টমেন্ট, সময়ের ইনভেস্টমেন্ট, আমি পরিশ্রম ব্যয়ের কথা তো ছেড়েই দিলাম, সেইগুলো দাবি করে, তার মধ্যে সাংবাদিকতা একটা, সাহস, সব মিলিয়ে। তো তার কিছুটা মানে প্রভাব ব্যক্তি জীবনে বোধহয় পড়বেই। তো এই পুরো অভিজ্ঞতার সময় থেকে যদি তুই কিছু একটু বলিস যে কিভাবে তোর সাংবাদিকতা সম্পর্কে তোর কিছু কি কি মেনে নিয়েছিল, আর কিভাবে তার প্রভাব তোর নিজের লাইফেও পড়েছে বলে তোর মনে হয়, ভালো প্রভাবও হতে পারে বা নেগেটিভও হতে পারে। মজার জিনিস হচ্ছে যে আমি এই যে বললাম যে আমি ক্লাস 6 থেকে ভেবে নিয়েছিলাম যে সাংবাদিকতা করবো। হ্যাঁ, তার পিছনে একটা তো ঠিক যে বললাম যে আমি এটা জানতাম যে বাংলা ভাষায় সাহিত্য রচনা করে আহ পেট চালানো যায় না। সে কারণে একটা পেশা লাগে। তো সেই পেশা হিসাবে মানে সাহিত্য রচনাটাও লিখে নিচ্ছি, আবার সাংবাদিকতাটাও লিখে নিচ্ছি। সেহেতু খুব একদম হুকুমের উত্তমের কাজ নয়। তো সাংবাদিকতা করলে তোকে সুবিধা হবে, এরকম একটা ভাবনা তার পিছনে কাজ করেছি। আরেকটা বড় কারণ ছিল ওই সাংবাদিক হতে যাওয়ার পিছনে, সেটা হচ্ছে ওই আমার ক্রিকেট প্রীতি। মানে আমাদের ওই সময়টা তোর মনে থাকবে যে মূলত দুটো কাগজের খেলার পাতা আমরা খুব গোগ্রাসে গেছি। একটা আনন্দবাজার আর একটা হচ্ছে আজকাল। আর এছাড়া ওই খেলা বলে একটা পত্রিকা বার করছে, শীতকাল প্রকাশন থেকেই বেরোচ্ছে। সেইটাও আমি খুব
প্রোগ্রাসে গিয়েছিলাম। তো এবার ওইগুলো পড়ে আমার যেহেতু প্রবল ক্রিকেট প্রেম, তা আমার তখন একটা মাথায় ঢুকেছিল যে আচ্ছা এই যে যদি ক্রীড়া সাংবাদিক হতে পারি, তাহলে পরে এই যে খেলোয়াড়গুলো ধর তখনকার দিনে সচিন তেন্ডুলকার, আর একটু পরে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, তাহলে এদের কাছাকাছি পৌঁছানো যায় ক্রীড়া সাংবাদিক হলে। তারপর ওই খেলাগুলো একেবারে মাঠে বসে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ক্রিকেট খেলা দেখতে আমি চিরকালই খুব ভালোবাসি। হ্যাঁ, তো এই সব কাজ করতো তখন। এবং ওইগুলো আমাকে খুব রোমাঞ্চিত করতো যে ওই যে মানে আমি 9-10 পড়ার সময় আমার বন্ধুদের বলতাম আর কি যে দেখবি আমি এরকম সাংবাদিক হবো। হ্যাঁ, তখন ওরকম এখন যেরকম বেরোয় অ্যান্টিগা থেকে দেবাশিস দত্ত, ওরকম একটা বেরোবে, এরকম ভাবতাম টাবতাম আর কি। এইগুলো মূলত তখন কারণ সাংবাদিক হতে চাই, হ্যাঁ, এবং ক্রীড়া সাংবাদিক হতে চাই। এবার তারপরে আমি যখন সাংবাদিকতায় ভর্তি হলাম, মানে পড়তে ভর্তি হলাম, তখন যেহেতু বুদ্ধিটা অনেকটা পেকে গেছে, তার উপরে যা পড়ানো হচ্ছে আমাদের ক্লাসে, সেগুলো আমি বুঝতে পারলাম যে আমি সাংবাদিকতা বলতে যেটা বুঝেছি, তার সাথে আসল সাংবাদিকতা কিন্তু তফাৎ আছে। প্রথম কথা হচ্ছে যে ওই আমি আমি যেটা উৎপাদন সেটা দেখতে পেতাম কাগজ। আমি তো তার পেছনে যে তড়িতে সরিষা পাঠানোর পর্যায়টা, সেটা তো আমার জানা ছিল না, সেটা আমি সাংবাদিকতা করতে গিয়ে জানলাম। হ্যাঁ, যে সেটার কিছু কি কি কাজ করে। এবার সেটা যে জানতে জানতে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, মানে তখনও আমার কিন্তু যাকে ইংরেজিতে ডিসিলিউশনমেন্ট বলে সেটা হয়নি। মানে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, সেটা পরিশ্রম আছে, এই আছে। আমি লেগে ফাঁকি পাচ্ছিলাম, কিন্তু পরিশ্রম ভয় ছিল এরকম নেই। এবং বিশেষ করে আমি আমার লেখাপড়ার জীবনের শেষ দিকে যেতে যেতে আমি নিজেরই ঠিক করে নিয়েছিলাম যে আমার জীবনে পৃথিবীর যে কাজ, মানে বিজ্ঞানে যেরকম হয় যে ল অফ কনজারভেশন অফ মাস, হ্যাঁ, এরকম এনার্জি এসব পড়ায়, আমি এটা ভেবেছি যে জীবনে কিন্তু সেটা ল অফ কনজারভেশন অফ স্মৃতিবাজি আছে। এবার আমি সেটা পড়াশোনার জীবনে প্রায় শেষ করে ফেলেছি। তো আমি যখন কাজকর্ম করতে ঢুকবো তখন আর বাবা ফাঁকিবাজি করবো না, এটা আমি নিজে ঠিক করে নিয়েছি। সে পরিশ্রমের জন্য কোনো ভয় পাইনি। এবার যেটা মুশকিল হলো সেটা হচ্ছে আমি বুঝতে পারলাম পড়তে পড়তে যে সাংবাদিকতা বলতে আমি যেটাকে বুঝি, আর বাংলা ভাষায় আমি ছোটবেলা থেকে ওই খেলার কথায় যে সাংবাদিকতা দেখেছি, দুটোর মধ্যে কিন্তু একটা বড় ফাঁক আছে। এটা আমি আমার এই যে সদ্য প্রকাশিত বইটা, এটার মধ্যেও আমি এক জায়গায় লিখেছি, মানে যে ওই সময়ের যে সাংবাদিকদের যে লেখাগুলো পড়ে আমরা খুব আলোড়িত হতাম, আমি কিন্তু পরে বুঝতে পেরেছি ক্রীড়া সাংবাদিকতা করতে করতে যে তারা প্রধানত যেটা করতেন সেটাকে বলে সেলিব্রিটি জার্নালিজম। ওটা ক্রীড়া সাংবাদিকতা নয়নি। হ্যাঁ, ওর সঙ্গে ক্রীড়ার সম্পর্ক খুব কম। হ্যাঁ, মানে খেলায় কি ঘটলো সেটাকে বিশ্লেষণ করার যে ক্ষমতা, সেই জিনিস আমরা যাদের লেখপত্তর পড়ে বড় হয়েছি তাদের মধ্যে খুব কম ছিল। বিশেষ করে যারা ক্রিকেট নিয়ে লিখতো তাদের মধ্যে সবচেয়ে কম ছিল। আমি কি দায়িত্ব নিয়ে বলছি, তো যে যাই বলুক, তারা খুব জনপ্রিয় এখনো, সেই জন্য অনেকে রেগে যাবে এটা শুনলে, কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে তাদের লেখার মধ্যে তো খেলার থাকতো, একার লয় আকার কিছুই থাকতো না। তারা লিখতাকে পাশ্চাত্য বলা হয় এইচপি জার্নালিস্ট। ব্রিটিশ ট্যাবলয়েড প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত নানা ধরনের, নানা পেশার যারা বিখ্যাত তাদের নিয়ে আহ, গল্প, মুখরোচক গল্প, ওখানে দেশটার যৌনতা হজম করার ক্ষমতা বেশি বলে, হ্যাঁ, ইচ্ছা কাহিনী এ সমস্ত থাকে। তো আমাদের এখানে ওরা যেটা করছে সেটা হচ্ছে ওই ক্রিকেটারদের ট্যাবলয়েডাইজেশন, ক্রিকেট ট্যাবলয়েডাইজেশন ছিল। এবার আমি সাংবাদিকতা করতে এসে আমার সৌভাগ্য বলতে হবে, আমি প্রথমে চাকরিটা পাই আমার কাগজে, যেই কাগজটা তখন পত্রিক দিকে স্টেটসম্যান, যেটা পড়ে আমরা ছোট থেকে বড় হয়েছি। আমাদের স্কুলেরই বড়রা বলতেন যে স্টেটসম্যান পড়ো, ইংরেজি শিখবে বলে, অন্য কিছু না, ইংরেজি শিখবে। তো সেটা তখন স্টেটসম্যান তুঙ্গে ছিল আমাদের ছোটবেলা। আমি যতদিনে চাকরি করতে ঢুকেছি তখন হচ্ছে স্টেটসম্যানের অবস্থা হচ্ছে যেটাকে বলে কাল পুকুরে ঘটি ডোবে না। কিন্তু দুটো একটা সুবিধা হয়েছিল, সেটা হচ্ছে যে যে কয়েকজন সিনিয়র তখন ছিলেন ওখানে, সেই সিনিয়ররা, সেই সিনিয়রদের মধ্যে অনেকে তখন সেকশনে পড়ে আছেন, এই জন্য নয় যে অন্য জায়গায় চাকরি পান, এই জন্য যে তাদের মধ্যে সাংবাদিকতা নিয়ে কিছু একটা আদর্শ ঠিক করে। সকলের কথা বলছি না, কিন্তু অনেকেই এরকম ছিলেন। দেখে তাদের চোখের সামনে দেখতে দেখতে আমার সাংবাদিকতা শুরু, পেশাদার সাংবাদিক, এইটা আমার একটা উপকার করেছে।
এইবার সেখানে আমি 2.5 বছর মতো কাজ করেছি। যে মানে কোম্পানির খুবই দুঃসময় যাচ্ছিল, কিন্তু একটা সময় হয়েছে আমি টানা 4 মাস মাইনে পাইনি সেখানে চাকরি করার সময়। ওখানে বেশি দিন কাজ করা গেল, এবং কাগজটা আর যে কোনো ভবিষ্যৎ নেই সেটা বোঝা যাচ্ছে। এবং তখন মনে রাখতে হবে, তখন ওইসব মানে চিত্তস্বভাবে সাংবাদিক টাংবাদিক দেখেও আমি কিন্তু তখনও সাংবাদিকতা আমার কাছে একটা সিঁড়ি মনে করছি আমি। মানে আমি তখনও উচ্চাকাঙ্ক্ষী একজন যুবক বলা যেত। আমার কাছে উচ্চাকাঙ্ক্ষাটাই প্রধান। আমার কিন্তু তখনও টার্গেট হচ্ছে ওইটা হবে, অ্যান্টিগা থেকে প্রতি। আমি এভাবে সাংবাদিকতা করি। তারপর দ্বিতীয় চাকরিটা আমি করতে এলাম দক্ষিণ ভারতে, যেটা তুই বললি, হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে তখন ওখানকার, তখন তো তেলেঙ্গানা হয়নি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের সর্বাধিক বিক্রিত কাগজ ডেকান ক্রনিকল, সেখানে চাকরি করতে গেলাম। সেখানে আমি বেশি দিন কাজ করিনি, 8 মাস কাজ করেছি। ওইখানে গিয়ে আমি সাংবাদিকতার একটি অন্য চেহারা দেখতে পাই, এবং সেই চেহারাটা থেকে আমি বুঝতে পারি। এবার এই যে ওখান থেকে আমার ডিস্ট্রিবিউশন শুরু হয়, ওখানে আমার দুটো উপকার হয়। একটা হচ্ছে আমি বুঝতে পারি যে আমি কত বড় সাংবাদিক হব, এটা সাংবাদিকতার লক্ষ্য হওয়া উচিত, এইটা একটা বুঝতে পারি। দ্বিতীয়, আমি নিজের কাজকেও ভালো করে বুঝতে শুরু করছি যে আমি আসলে রিপোর্টিং এর থেকে আমি সম্পাদনার কাজ ভালো করি। সুতরাং আমি যদি রিপোর্টিং করার চেষ্টা করি, তাহলে পরে সেটা কাজের মান হিসাবে ভালো হবে। মানে এটা আমি একদম ঔচিত্য অনুচিত্যের কথা বলছি না, আমি কাজের গুণমানের কথা বলছি। আমি তার থেকে সম্পাদনা করতে আমি অনেক ভালো কাজ করি। মানে আমি গিয়ে যত ভালো প্রতিবেদন লিখি, আর মানে প্রতিবেদন লেখা মানে তো শুধু খেলা হচ্ছে সেটা গিয়ে দেখলাম বিশ্লেষণ করলাম তা না, সেক্ষেত্রে আমি ভালোই পাই, আমি নিজে যা বুঝেছি। কিন্তু অন্য অনেকগুলো ব্যাপার আছে, যে সোর্স তৈরি করতে হয়, খবর খুঁজে বার করতে হয়, এসব নানা দিক আছে। সেই কাজগুলো আমি ততটা বড় নই, আমি বুঝতে পারলাম। তার থেকে আমি সম্পাদনা অনেক ভালো পারি। আমি খুব খুব তাড়াতাড়ি একটা অপাঠ্য প্রতিবেদনকে পাঠ্য প্রতিবেদনে পরিণত করতে পারি। আমি ভালো শিরোনাম দিতে পারি, আমি ছবির ভালো ক্যাপশন দিতে পারি, কিন্তু আমি নিজেকে বুঝলাম আর কি। এবং তার সঙ্গে আমি এটাও বুঝলাম যে সাংবাদিকতা করা মানে নিজে বিকৃত হওয়ার চেষ্টা করা, নিজে এই যে উচ্চাকাঙ্ক্ষা, এটা সাংবাদিকতার উদ্দেশ্য হওয়া উচিত নয়। সাংবাদিকতা তো অন্যরকম কিছু। এটা তো ওখানে বুঝলাম, এবং ওখানে বুঝলাম বলেই ওখানকার তখনই ভারতের সাংবাদিকতার চেহারা কিন্তু বদলাতে শুরু করেছে। আজকে এই যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা সমানে তলার দিকে যাচ্ছি, এটার সূচনা তখন আস্তে আস্তে হচ্ছে। ফলে ওখানকার কর্তৃপক্ষের সঙ্গে আমার বিরাট মতপার্থক্য হলো, এবং একদিন আমরা আমাদের গোটা ডিপার্টমেন্ট, ওখানে তো আমি খেলাপাতি কাজ করছি, আমরা গোটা ডিপার্টমেন্ট একসঙ্গে পদত্যাগ করলাম। করে তারপর আমি কলকাতায় চলে এলাম, এসে টেলিগ্রাফে কাজ করতাম। টেলিগ্রাফে বছর দুয়েক কাজ করেছি। তার ওই পেশাগত কারণেই ওখানে যে খুব একটা ওইরকম কিছু বড় বিরাট মতপার্থক্য ছিল এরকম নয়। পেশাগত কারণেই আরো ভাবে চাকরি পাচ্ছি। আমি বেঙ্গল পোস্ট বলে একটা কাগজে যাই। বেঙ্গল পোস্ট কাগজটা এখন আর নেই। বেঙ্গল পোস্টে আমি বছরখানেক কাজ করি। বছরখানেক কাজ করার পরে বেঙ্গল পোস্টটা ছিল ওই যে সারদা গ্রুপ ছিল, সারদা কেলেঙ্কারি করা তো মনে আছে পশ্চিমবঙ্গে দেয়া। বেঙ্গল পোস্ট সারদা গ্রুপের ইংরেজি কাগজ। তো ওখানে বছরখানেক কাজ করার পরে আমি বুঝতে পেরে যাই যে এই কাগজের ভবিষ্যৎ ভালো নয়, এবং ততদিনে আমি বিয়ে থা করেছি। হ্যাঁ, বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন, ফলে আমাকে একটু এগিয়ে ভাবতেই হচ্ছিল। তারপর টাইমস অফ ইন্ডিয়ায় চলে যাই। টাইমস অফ ইন্ডিয়ায় আমি সত্যি বেশি দিন কাজ করেছি, 8 বছর কাজ করেছি। তারপর থেকে 2020 সালে আমি চাকরি ছেড়ে দিই, কোভিডের সময়। এরপর থেকে বিভিন্নভাবে সাংবাদিকতা করছি। যা এখন হয়তো পুরো সময় সাংবাদিক বললেও অন্যায় হবে, আমাকে এখন আংশিক সময় সাংবাদিক বলাই হয়তো সম্ভব। হ্যাঁ, বিভিন্ন জায়গায় লেখালেখি করি ইত্যাদি। তো এই যে আমার 20 বছরের যাত্রা সাংবাদিকতা, সেটাতে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আহ ওই যে বললাম যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে শুরু করেছিলাম আমি, ওই উচ্চাকাঙ্ক্ষাটাই সবার মধ্যে প্রথম থেকে লুকিয়ে দেওয়া হয়। এটা এটা বোধহয় এটা শুধু সাংবাদিকতা নয়, আমার মনে হয় এটা 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 পুঁজিবাদের ধর্ম। মানে ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষী না হলে পুঁজিবাদ বাঁচবে না। সেই জন্য এই ঢুকিয়ে দেওয়া হয়, সাংবাদিকদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এখন ব্যক্তি সাংবাদিকের উচ্চাকাঙ্ক্ষা এবং কোম্পানিগুলোর উচ্চাকাঙ্ক্ষা, এটা সাংবাদিকতার মতো একটা পেশার পক্ষে এটা কি বলবো, মানে এটা এটা ওই অতিমারির মতো আর কি। হ্যাঁ, এবং ভারতবর্ষে সেইটা হয়েছে বলে আজকে ভারতবর্ষের যেগুলো মূলধারা সংবাদ মাধ্যম,
সেখানে আর সাংবাদিকতা বলতে কিছু হচ্ছে না। মানে প্রায় কোনোটাতেই হচ্ছে না। একদিন একটা স্টোরি হয় যেটাকে প্রকৃত অর্থে সাংবাদিকতা বলা যায়। কিন্তু সাংবাদিকতা মানে তো আসলে ওই যেটাকে সে সহজ করে বলে দিন জ্বর জ্বর হয়ে যে সাংবাদিকতা সেটাই যেটা কেউ কেউ না কেউ প্রকাশিত হতে দিতে চায় না। হুম, সেইটাই হচ্ছে সাংবাদিকতা। এছাড়া বাকি সবই হচ্ছে পাবলিক রিলেশন। তো ভারতে এখন ওই পাবলিক রিলেশন হচ্ছে বেশিরভাগ জায়গায় মূল ধরনের। আর ইয়ার হচ্ছে না, সাংবাদিকতা হচ্ছে না। এটাই আমার 20 বছরের গল্প। এ এক লাফে যদি আমি চলে আসি ওই তুই বোধহয় একটু বলছিলি কোভিডের সময়ে, যতদূর মনে পড়ে অনেক পেশার মতন এই অতিমারি সাংবাদিকতাকেও যার পর নাই নাজেহাল করেছিল। ভারতে তো বটেই, গোটা বিশ্বেও, কিন্তু বিশেষ করে বোধহয় ভারত এবং মানে যেসব দেশে ক্যাপিটাল সংবাদ মাধ্যমের জন্য রিলেটিভলি একটু কম। তো এই সময়টার কথা কিছু বল, এবং এই প্রসঙ্গেই যদি নাগরিক.নেট প্রতিষ্ঠা করার টা উঠে আসে তাহলে সেটা তুই বলতে পারিস, মানে ওই মেন স্ট্রিম সংবাদ মাধ্যম থেকে বেরিয়ে আসার আহ, কারণ আহ, কারণ বা ঘটনা প্রবাহ যাই হোক, এবং নাগরিক.নেট প্রতিষ্ঠা। সাংবাদিকতার ক্ষেত্রে আলাদা করে অনন্য কিছু নয়, সমস্ত শিল্প ক্ষেত্রেই হয়েছে। সেটা হচ্ছে যে সারা পৃথিবীতেই হয়, সেটা হচ্ছে যে সুযোগ পেলেই মালিক ছাঁটাই করে। হ্যাঁ, বা লোকের মানে কোভিড এর সময় যেটা হয়েছিল ছাঁটাই ইয়ের পাশাপাশি আবার ওই ইয়ে করে দেয়া, মাইনে কমিয়ে দেওয়া, মাইনে ছেড়ে দেওয়া, মানে অর্ধেক করে দেওয়া হলো টলো। এবার এর পেছনে সর্বত্রই যুক্তি যেটা দেওয়া হয়, মানে সাংবাদিকরা তো স্বীকার করতে চান না, বললে খুব গায়ে লেগে যায়। হ্যাঁ, যে আমি চাকরি করার সময় বলতাম, তাতে আমার অনেক সিনিয়র খুব রাগ করতো আমার উপরে, যে সাংবাদিকরাও হচ্ছে শ্রমিক। এটা বললে সাংবাদিকরা ভীষণ রেগে যায়। তার কারণ হচ্ছে শ্রমিক বললে আমি কি একটা ব্লু কলার ওয়ার্কার, আমি কি একটা কলেজ শ্রমিক, এরকম গায়ে লেগে যায় আর কি। ঘটনা হচ্ছে না, তুমি ব্লু কলার ওয়ার্কার না, তুমি হোয়াইট কলার ওয়ার্কার। এইটা সাংবাদিকের কিছুই মানতে চায় না, এবং মানতে চায় না তো সাংবাদিকদের আবার নিজেদের সম্বন্ধে কি ভুল ধারণা থাকে। কিন্তু সাংবাদিকরা যেহেতু লিখে থেকে বা টিভিতে বলে টলে, তাদের দেখা যায় সাংবাদিকরা তো মানে নিজের প্রতিবেদকদের কথা বলছি আর কি, তারা তো বেশ বিখ্যাত বিখ্যাত হন। সমস্ত বিশ্লেষকরাও অনেকে কাগজে লিখে থেকে খুব বিখ্যাত হন। এবার এই খ্যাতি তারা মনে করে যে তারা, এই যে আমাদের দেশে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, হ্যাঁ, মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলতে এগুলো একদম ভীষণ গণ্ডিকা, হ্যাঁ, কিচ্ছু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নয়। সেই সাংবাদিকরা আগে বললে সবাই রেগে যেত। বলছি হাড়ে হাড়ে টের পেলো হচ্ছে কোভিড, কারণ কোভিড এর সময় কোম্পানিগুলো বলতে শুরু করলো, এই বিশেষ করে খবরের কাগজ, বড় বড় খবরের কাগজ, যেটা এরা দেখো এই যে এই কোভিড ছড়িয়ে যাবে এই ভয়ে লোকে খবরের কাগজ কেনা বন্ধ করে দিয়েছে। অতএব আমাদের বিপুল ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমরা বাধ্য হচ্ছি লোক ছাঁটতে, এই বলে বহু কাগজ তাদের মানে উম, উম, 1 ডজন 1.5 ডজন এডিশনই বন্ধ করে দিল। সেই লোকগুলো চাকরি গেল, কাউকে কাউকে হয়তো অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়ে রাখলো। হ্যাঁ, ইচ্ছে মতন মাইনে করি সব কেটে কুটে দিল। আর চারদিকেই এমন অবস্থা, ফলে কেউ আর ভয়ের চোটে, হ্যাঁ, মানে শ্রমিকের অধিকার ব্যাপারটা ভারতবর্ষে শ্রম আইন একসময় খুবই শক্তিশালী ছিল, সেটাকে দুর্বল করতে 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 মানে কংগ্রেস সরকারগুলি ক্রমশ দুর্বল করছে। করতে করতে মোদী সরকার আসার পরে শ্রম কোড যা করে দিয়েছে, তাতে করে তো এখন আর ওইসব শ্রমিকের অধিকার ফধিকার বললে লোকে হাসে টাসে। হ্যাঁ, মানে এবং ওই সাদা কলারের শ্রমিকদের চিরকালই মজা হচ্ছে, ওই তো সাংবাদিকদের মতোই অন্য সাদা কলারের শ্রমিকরাও তো তারা নিজেদের শ্রমিক বলে মনে, তারা ভাবে তারা একটা কেউ কেটে। হ্যাঁ, খালি কান্নাকাটিটা পরে হচ্ছে যখন চাকরিটা চলে যায়। তাও হচ্ছে যদি সঙ্গে সঙ্গে আবার চাকরি পেয়ে যায়, তখন আবার ফেসবুকে লিখতে শুরু করে তোমার যোগ্যতা আছে তাই আমাকে কেউ বসিয়ে রাখতে পারেনি। এখন এটা কে বোঝাবে যে যোগ্যতা তোমার কোনটা যোগ্যতা, এটা তোমার মালিক ঠিক করে। মালিক আজকে তোমাকে বললো তুমি খুব যোগ্য বলে নিয়ে নিল, 6 মাস পরে হঠাৎ তোমার মালিক বলে দেয় যে এই লোকটা যোগ্য না, তাহলে 6 মাসের মধ্যে লোকটা অযোগ্য হয়ে গেল যোগ্য থেকে। এরকম আবার হয় নাকি? হ্যাঁ, এটা কোনো বৈজ্ঞানিক মূল্যায়ন পদ্ধতি? কিন্তু ওই মানে পুঁজিবাদের মজাই এটা, সারাক্ষণ মিথ্যে বলে 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 তোমার মাথায় ঢুকতে হবে এটাই বৈজ্ঞানিক মূল্যায়ন পদ্ধতি। তুমি একটা লেখাপড়া জানা ছেলে, তোমার পরীক্ষা নিয়ে ইন্টারভিউ 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 নিয়ে তোমাকে নেওয়া হলো চাকরি। না, এরপর তোমাকে হয়তো 5 বছর 6 বছর পরে যেহেতু কোম্পানি তৈরি হচ্ছে, আমরা
কম যোগ্যদের ভূমিকা করছে তাদের ছেড়ে দাও। এবার তোমার দেখা যায় কম তুমি। এবার কথা হচ্ছে এইগুলো বললে এটা সাংবাদিকতা অনন্য সমস্যা নেই, সমস্ত মানে সমস্ত বেসরকারি ক্ষেত্রেরই সমস্যা। হ্যাঁ, তো কোভিড এর সময় ওরকম আর কি আমাকে বলা হয়েছিল যে তোমার ডিপার্টমেন্টে মানে সবচেয়ে অযোগ্য কে, তার নাম দাও। আমি তখন বললাম যে সত্যি অযোগ্য আবার কি করে হবে, আমাকে আমার ঊর্ধ্বতনরা নিয়োগ করেছেন, আর আমার যারা অধস্তন তাদের তো আমি বেছে এনে নিয়োগ করেছি, অযোগ্য বলে আমি তাদের নিয়োগই। হ্যাঁ, আর আমার এখানে মানে আমি যদি একজন কর্পোরেট যে ধাঁচা সেটা অনুযায়ীও যাই, তাহলে যে মানে শেষবার যে মূল্যায়ন হয়েছে আমার সেগুলো দেখে তার মধ্যে কে সত্যি অযোগ্য তাকে বললে হয়। এবং দেখলে দেখবেন যে কেউই অযোগ্য নয়, মূল্যায়নে যা বেরিয়েছে কোম্পানির মূল্যায়ন, সেটা আমার মূল্যায়ন নয়। সুতরাং আমি বললাম যে আমি কারোর নাম দেবো, দ্বিতীয়ত আমার নাম দেবো। তখন আমার আমার ঊর্ধ্বতনরা অনেক বলেছিল যে না তুমি এটা কেন করছো, তুমি আমাদের কোম্পানির কাছে খুবই মূল্যবান একজন, হ্যাঁ তুমি এরকম করো না। আমি বললাম যে না, মানে কোম্পানির তো প্রয়োজন, আসলে তো কোম্পানির প্রয়োজন, কাউকে একটা সরাতে হবে বা কিছু করতে হবে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি যে নাম দেবো, যার নাম দেবো তাকে কি করা হবে। বললো, হয় তার মাইনে কমিয়ে দেওয়া হবে, আর যদি তার সাথে অসুবিধা হয়, তার না পোষায়, তাহলে তাকে বলা হবে তুমি এসো। হুম, বললাম না হয় ঠিক আছে, তাহলে আমার নামই আমি দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের সকলের আর্থিক পরিস্থিতি জানি, তাদের মধ্যে তো আমারটাই ভালো তুলনা। তো আমি আমার এখন চাকরি চলে গেলে আমি আমার পক্ষে সামলানো সম্ভব পরিস্থিতিটা, কিন্তু ওরা সামলাতে পারবে না, আমি আমার নামে দিই। তো এটা তারপরে তো তখন খবর হয়ে গিয়েছিল, সেই কারণে মানে আমি চাকরি ছাড়ার আগেই খবর হয়ে গিয়েছিল, সেই কারণে তখন আমাকে আহ, অনেক করে বলা হয়েছিল যে না তুমি করো না, আমি দেখছি, আমরা দেখছি যদি অন্য কোনোভাবে সামলানো যায়। তো অন্য কোনোভাবে এটা কিভাবে জিজ্ঞেস করাতে আমাকে বলা হয়েছিল যে হয়তো এমন করা হবে যে আমার বিভাগের কেউ নয়, অন্য বিভাগের কারোর চাকরিটা খাওয়া হবে। আমি দেখলাম যে আমি তো রীতিমত ভাবে চাকরি খাওয়ার দিই, সুতরাং অন্য বিভাগের কেউ কারোর চাকরি খাওয়া হলো, আমি তাদের খুশি হয়ে গেলাম, এটা তো হতে পারে না। আমি বললাম যে না বাবা, দয়া করে ওইটি করবেন, ঠিক আছে আমি চাকরি ছেড়ে দিই। ঠিক তারা চাকরি ছেড়ে দিই, এখন মজা হচ্ছে আমি বললাম, চাকরি ছেড়ে দিই। তখন আমাকে আমি চাকরি ছেড়ে দেওয়ার কোনো ক্ষতি হয়নি, কোম্পানির কোনো ক্ষতি হয়নি। হবে না জানা কথাই, কারণ কোম্পানি তো কর্পোরেট, সে একটা বেহেমত, আমি একটা সামান্য ব্যক্তি। হ্যাঁ, আমি এত বোকা নই যে আমি মনে করেছিলাম যে আমি বেহেমতকে একটা খুব মাটিতে ফেলবো দেবো, সেরকম না। কিন্তু সেই বেহেমতের মানে ও ভেতরের লোক যারা, তারা কেউ কেউ এরকম আর কি বলেছিল আমাকে সরাসরিও বলেছিল, আমার পিছনেও বলেছিল যে ও তো জানে না কত ধানে কত চাল। এরপরে হ্যাঁ, উই আর অলওয়েজ ওয়ান স্যালারি অ্যাওয়ে ফ্রম স্টারভেশন, এসব বলা টলা হয়েছিল। এখন কথা হচ্ছে আমি তাদের এই তোর এইটার সুযোগে আমি তাদের জানিয়ে দিতে চাই যে এই আগামী এই জুন মাস পড়ে গেল, আর 9 দিন, 15ই জুন আমার চাকরি ছাড়ার 5 বছর হয়ে যাবে। এখন এর মধ্যে একটা মাসও আমাকে স্টারভেশনে মানে অনাহারে থাকতে হয়নি। হ্যাঁ, এবং আমার মেয়ের নাকি লেখাপড়া বন্ধ হয়ে যাবে এরকম বলা টলা হয়েছিল, আমার মেয়ের লেখাপড়া বন্ধ হয়নি। হুম, তো এমনকি আহ, সত্যি কথা বলতে মানে আমার লেখালেখিও বন্ধ হয়, বরং আগের থেকে বেড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই কি ব্যাপার। না, আমি তো তোকে আগেও বলেছি যে তুই যেটা করেছিস সেটা আমি করতে পারতাম কিনা, আমি কেন অনেকেই করতে পারতো কিনা আমার সন্দেহ আছে। আমি ওটাকে খুবই শ্রদ্ধার চোখেই দেখি, এবং খুবই সাহসী একটা পদক্ষেপ, নীতিগতভাবে আহ নীতিগত একটা পদক্ষেপ এবং সাহসী পদক্ষেপ বলেই আমার মনে হয়। হ্যাঁ, তুই এটা খুবই কথা বলেছিস যে কর্পোরেট কালচারে এভরিওয়ান ইজ ডিসপেন্সেবল, রাইট? তো মানে তোর যাওয়াতে হ্যাঁ, বল। এটা হচ্ছে এই যে তুই বললি যে খুব সাহসী পদক্ষেপ তুই করতে পারছিস না, এগুলো মানে শ্রদ্ধা টদ্ধা এগুলো অনেকেই সে সময়ও বলেছিল, এখনো বলে। কিন্তু আমি তাদের সকলকেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমিও অন্য
একটা পরিস্থিতি হলে আমিও এই কাজ করতে পারতাম। পরিষ্কার কথা, আমিও করতে যে পেরেছিলাম তার কারণ ওই সময়ে সব দিক থেকে আমার এমন একটা পরিস্থিতি ছিল যে আমার পক্ষে ওটা করা সম্ভব ছিল। কারণ আমি পরিষ্কার নির্দিষ্ট করেই বলে দিচ্ছি যে প্রথম হচ্ছে যে আমার স্ত্রীর একটা পাকা চাকরি আছে। সেটা যদি না থাকতো, আমার স্ত্রীও যদি একদিন কর্পোরেট চাকরি হতো, তাহলে আমি এই কাজটা করতে পারতাম না। তার উপর আমার বাবা ততদিনে মারা গেছে। মা বাবার পেনশনটা পেতেন, ফলে মা ভরণ পোষণের জন্য আমার উপর নির্ভরশীল ছিলেন না। আমার বোনও ততদিনে চাকরি বাকরি পেয়ে গেছে, ফলে সেও তার ভরণ পোষণের জন্য আমার উপর নির্ভরশীল ছিল না। তারপরে অনেকের, আমার বয়সী অনেকের মাথার উপরে একটা হয়তো একটা হোম লোন থাকে, কি কার লোন থাকে, এরকম কিছু একটা থাকে। আমার মাথার উপরে সেটাও ছিল না। এতগুলো জিনিসের সমাপতন হয়েছিল বলে আমি কাজটি করতে পেরেছি। এবং এইগুলো এই এই সমাপতন আরো অনেকের ক্ষেত্রে হয়েছিল সেই সময়, কিন্তু তারা তো কেউ করেনি। হ্যাঁ, তাদেরও আমি দোষ দিই না এই জন্য উম, যে এত কিছু সমাপতনের পরেও আমি এটা করতে পারতাম যদি আমার স্ত্রী আমার সিদ্ধান্তকে সমর্থন না করতে। আমার স্ত্রী, আমি আসলে কোভিডের আগে থেকেই, আমি বছর 2-3 আগে থেকে বুঝতে পারছি, তখন তো আর জানি না কোভিড আসবে, মানে আমি বুঝতে পারছিলাম যে মানে এই যে কর্পোরেটের মুনাফার লোভটা, যেখানে নীতিটাই হয়ে গেছে যে আমাদের এবছর মুনাফা হয়েছে না ক্ষতি হয়েছে এটা হিসাব করা হয় আগের বছরের মুনাফার ভিত্তিতে। মানে সাদা অঙ্ক কি বলে, অঙ্ক বলে যে আমি 5 টাকা খরচ করেছি ব্যবসার পিছনে, করে আমার যদি 10 টাকা আয় হয় তাহলে আমার 5 টাকা মুনাফা হয়েছে। কিন্তু কর্পোরেট এখন আর ওভাবে হিসাব করে না। কর্পোরেট কি হিসাব করে, কর্পোরেট হিসাব করে আমি 5 টাকা খরচ করেছিলাম গত বছর, করে আমার 10 টাকা আয় হয়েছিল। এবারেও আমি 6 টাকা ব্যবহার করেছি, 6 টাকা লগ্নি করেছি। করার পরে আমার যদি 10 টাকা আয় হয়, তাহলে কর্পোরেট বলবে যে আমাদের এবছর মুনাফা হয়নি। ওই যদি 12 টাকা হয় তবে বলবে মুনাফা হয়েছে, মানে মুনাফা হয়েছে কিনা সেটা আগের বছরের মুনাফা ছাপে। এই আজব অঙ্ক। মানে আমি অঙ্কে খারাপ ছিলাম, কিন্তু অঙ্কে সবচেয়ে এরা পণ্ডিত শুনে কি কথা, তোমার তো হয়েছে তো, তোমার না আমার মুনাফা হয়। এই যে পদ্ধতি, এর ফলে আমি বুঝতে পারছি মোটামুটি 2016-17 সাল থেকে যে একটা সময় আসতে চলেছে অদূর ভবিষ্যতে, যখন ওইটা আমাকে করতে বলা হবে, যে কাউকে ছাঁটতে বলা হবে, যেহেতু আমি বিভাগীয় করি। আমি তখন থেকে আমার স্ত্রীর সঙ্গে এটা নিয়ে আলোচনা করে যাচ্ছি। এবং প্রত্যেকবারই আমার স্ত্রী আমাকে আশ্বস্ত করছে এরকম হলে তোমার নীতি অনুযায়ী তুমি দরকার হলে চাকরি ছেড়ে দেবে। হুম, এই সাহসটা আমাকে তখন থেকে দিয়েছিল। এবং ঘটনা যখন ঘটছে যে এবার সত্যি সিদ্ধান্ত নিতে হবে, তখনও আমাকে ও ওই সাহসটা দিয়েছিল, এই জন্য আমি সিদ্ধান্ত নিতে পেরেছি। সুতরাং এতগুলো ব্যাপারের সমাপতন, মাথার উপর ঋণ না থাকা, নির্ভরশীল কেউ না থাকা, বা জীবন সঙ্গী বা সঙ্গিনী পাকা চাকরি থাকা, এতগুলো জিনিস আমার ক্ষেত্রে ঘটেছিল বলে আমি সিদ্ধান্ত নিতে পেরেছি। না হলে আমিও এই সিদ্ধান্তগুলো নিতে পারতাম না। কিন্তু আমাকে খুব আলাদা করে শ্রদ্ধা করার মতো, প্রশংসা করার মতো কিছু আছে বলে আমার মনে হয়। ভালো বলেছিস। আচ্ছা, এখানে থেকে তাহলে যদি আমি একটু নাগরিক ডট নেটের দিকে যাই, কারণ বোধহয় এইরকম সময় থেকেই আহ তোরা কয়েকজন, তুই বোধহয় সহ প্রতিষ্ঠাতা এবং সহ সম্পাদক তো বটেই। তো একটু ওইটার প্রতিষ্ঠা এবং আহ ওটার গোড়ার কথা যদি একটু বলিস, আমি পেজটা ওপেন করে একটু শেয়ারও করছি। নাগরিক ডট নেটের ব্যাপারটা হচ্ছে, নাগরিক ডট নেট আমার মস্তিষ্কপ্রসূত নয়। আমি তো বললাম 2020 জুন মাসে আমি চাকরি ছাড়ি। আহ সেই সময় যারা আমাকে খুব সাহস দিয়েছে, মানে আমার স্ত্রীর কথা বললাম, আমার স্ত্রী ছাড়েন, আমার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে যারা আমাকে খুব সাহস দিয়েছিল, আমার পাশে ছিল, তাদের মধ্যে একজন হচ্ছে আরেকজন সাংবাদিক, তার নাম অর্ক ভাদুরী। অর্ক আমার থেকে বয়সে অনেকটা ছোট। আহ তো সেই অর্কই আমাকে 2021 সালের গোড়ার দিকে একদিন বলে যে ওর একজন অনাবাসী ভারতীয় বন্ধু আছে, তার নাম বাল্মীকি ঘোষ। সে একটা বাংলা ওয়েবসাইট করতে চায়। হ্যাঁ, এবং তার এইটা করার প্রেরণাটা এই যে, ওই যে বললাম যে মূলধারা সংবাদ মাধ্যম যা হয়ে গেছে, সে তাতে সেখানে তো মানে সেখানে তো যে স্বরগুলো তুলে আনা আসলে সাংবাদিকতার কাজ হওয়ার কথা,
হ্যাঁ, সেই স্বরগুলোকে তুলে আনার জায়গা তো আর পরিসর থাকছে না। আহ সেই রকম একটা পরিসর তৈরি করেন, এটা বাল্মীকির মাথায় রয়েছে। তো বাল্মীকি করতে চায়, এই কাজটার সঙ্গে আমি যুক্ত হতে চাইছি, অত আমাকে বল। আমি তখন বলি যে হ্যাঁ, একদিন বসে কথা বললেই হয়, কিরকম মানে ও কি ভাবছে, আমি কি ভাবছি, সেটা মিলে কি না দেখতে হবে। তারপরে বাল্মীকির সঙ্গে তোর সঙ্গে যেরকম জুমে কথা বলছি, সেরকম ভাবে জুমে একদিন আমি, বাল্মীকি, অর্ক আমরা তিনজন বসি, বসে কথাবার্তা হয়ে তারপরে এইটা ছেড়ে দিই। এটার পিছনে যে প্রাথমিক লগ্নি টুগ্নি যেগুলো করার, সেগুলো সমস্ত বাল্মীকিই করেছে। এবং আমরা তিনজন মিলেই, মানে এটাতে আলাদা করে সেরকম ভাবে সম্পাদক বলে কেউ নেই, আমরা তিনজনেই যৌথ সিদ্ধান্তে ওয়েবসাইটটা চালাই। পরবর্তীকালে আমার স্কুলের সিনিয়র এবং দীর্ঘদিন টিভি সাংবাদিকতায় ছিল সম্বিত পাল, যারা নিয়মিত বাংলা চ্যানেলগুলো দেখেন তাদের কাছে পরিচিত মুখ সম্বিত দা, বিভিন্ন চ্যানেলে অতিথি হয়ে আসে। ও এখন এমনিতে সাংবাদিকতার মাস্টারমশাই। সম্বিত দাও আমাদের সঙ্গে পরামর্শদাতা সম্পাদক হিসাবে ওই 2023-এর মোটামুটি ডিসেম্বরে, যখন 3টে রাজ্যে বিধানসভা নির্বাচন হলো, সেই সময় থেকে সম্বিত দা আমাদের সঙ্গে আছে। সঙ্গীতা খুবই ব্যস্ত লোক, আসলে সঙ্গীতার পক্ষে এটার জন্য সময় দেওয়া শক্ত, কিন্তু ওই ওই সময়টা, ওই বিধানসভা নির্বাচনের সময়টা, সামনে লোকসভা নির্বাচন আসছে বলে আমরা সঙ্গীতদাকে ধরেছি। তারপর সঙ্গীতদাকে আমরা ছাড়িনি, আমরা বলেছি তুমি থাকো, তবে আমাদের ওয়েবসাইটের পক্ষে ভালো। হ্যাঁ, সঙ্গীতদা আমাদের সঙ্গে রয়ে গেছে। এইভাবে আমাদের ওয়েবসাইটটা চলে। আমাদের ওয়েবসাইট সম্বন্ধে একটা কথা পরিষ্কার করে বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটাকে এখন অনেকেই ভালোবাসেন, মানে ভালোবাসেন শব্দটাই ব্যবহার করবো আমি, মানে অনেকেই খুব ভালোবাসেন, আহ পরামর্শ দেন। হ্যাঁ, এবং অনেকেই সকাল থেকে বসে থাকেন যে নাগরিককে, আমাদের তো দিনে একটাই কপি মোটামুটি পোস্ট হয়, অনেকেই সকাল থেকে বসে থাকেন যে কখন কপি হবে করবো। এখন একটা ব্যাপার হচ্ছে যে এই যে অল্টারনেটিভ মিডিয়া বলে যে কথাটা শুরু হয়েছে, বাংলার বিকল্প সংবাদ মাধ্যম বলি আমরা। তো সেই বিকল্প সমালোচনা করার একটা চেষ্টা হচ্ছে নাগরিক দর্পণে। এবার নাগরিক দর্পণের এই 2026-এর জানুয়ারি এলে, এটারও 5 বছর হয়ে যাবে। 2021-এর 26শে জানুয়ারি লঞ্চ হয়েছিল। এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা মানে প্রথম কথাই হচ্ছে, সাহিত্য শুরু করার সময় আমি যেটা বলেছি, সেটা হচ্ছে যে আমাদের পক্ষে যেরকম হার্ড নিউজ বলে, মানে ঘটনা ঘটছে কি ঘটেছে সেটা জানানো, এটা করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। কারণ সেটা করতে গেলে মূলধারার সংবাদ মাধ্যমের মতো সংস্থান লাগে, মানে লোক লস্কর লাগে, টাকা পয়সা লাগে, সেগুলো। এবং তার জন্য যে পারদর্শিতা লাগে, সে তো লোক লস্কর গুলো এলে হয়। এবার সেইটা তো, সেগুলো তো আমাদের হাতে নেই, ফলে আমরা সেটা করতে পারি না বলেই আমরা যেটা করি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন লোকের মতামত প্রকাশ করি। এটাও সাংবাদিকতা, এটা অনেক কিছু বুঝিয়ে পাওয়া যায় না, যে শুধু প্রতিবেদন সাংবাদিকতা নয়। হ্যাঁ, মতামত, বিশেষ নিবন্ধ, এগুলো বিশ্লেষণ, এগুলো সাংবাদিকতা। যে কারণে খবরের কাগজে চিরকাল একটা এডিট অপেডের জায়গা থাকে, একটা পাতা থাকে, জানি না ভবিষ্যতে হয়তো উঠে যাবে, কিন্তু থাকে। তো আমরা সেইটা করার চেষ্টা করি। আমরা সাংবাদিকতার যে অনেকগুলো ধারা আছে, মানে অনেকগুলো শাখা আছে, তার মধ্যে একটা শাখা আমরা বিকল্প দেওয়ার চেষ্টা করি। এবার বাংলা ভাষায় এই মুহূর্তে, মানে পশ্চিমবঙ্গের কথা বলছি, বাংলা ভাষায় এই মুহূর্তে আরো বেশ কিছু এরকম প্রচেষ্টা চলছে। গ্রাউন্ড জিরো বলে একটা আছে, সহমন.com বলে একটা আছে, 4 নম্বর প্ল্যাটফর্ম বলে একটা আছে, গুরুচন্ডালী.com বলে একটা আছে। এগুলো, এর প্রত্যেকটাই আমাদের সাইটের আগে থেকে চলছে। এরকম 5টা আছে। কিন্তু একটা বড় সমস্যার জায়গা হচ্ছে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে ধর হিন্দি ভাষায় বা ইংরেজিতে এরকম বিকল্প সংবাদ মাধ্যম অনেক বেশি আছে, এবং তারা কিন্তু অনেক বড় আকারে কাজ করতে পারছে। মানে এই যে আমি বলছি যে আমরা খবর সংগ্রহের ব্যাপারটা করতে পারি না সেভাবে, কালে ভদ্রে হয়তো পারি না, লোক লস্কর নেই বলে, টাকা পয়সা তো নেই বলে, এই যে করতে পারি না, ইংরেজি বা হিন্দির বিকল্প সংবাদ মাধ্যম পারে। এর কারণ হচ্ছে যে বিকল্প সংবাদ মাধ্যমকে বাঁচানোর, মানে বজায় রাখার জন্য এবং তাদের আরো বড় হওয়াতে সাহায্য করার জন্য, যারা গ্রাহক তারা কিন্তু পকেটের পয়সা খরচ করে। কিন্তু বাংলাতে আমরা করতে গিয়ে দেখছি
যে বাঙালিদের একটা অদ্ভুত অভ্যেস হচ্ছে, বাঙালিরা দা ওয়ারকে পয়সা দিতে রাজি, নিউজ লন্ড্রিকে পয়সা দিতে রাজি, ক্যারাভ্যানকে পয়সা দিতে রাজি, এমনকি যে ইউটিউব চ্যানেল গুলো আছে দারুণ কাজ করেন, আমি বারবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি না, আমি বহু জায়গায় লিখে হচ্ছি যে হিন্দিতে ইউটিউবে দারুণ কাজ করেন অনেকে আছে। মানে রবিশ কুমার, কুণাল কামরা এদের নামে তো সকলে জানে, কিন্তু হিন্দি ভাষী রাজ্যগুলোতে অনেকে আছেন স্থানীয় জায়গায় কাজ করেন, তারাও দারুণ কাজ করেন। বাংলায় সেরকম কিন্তু ইউটিউবে সেরকম কেউ নেই। এবার এই বিকল্প সংবাদ মাধ্যমেও কাজ থেকে আমরা দেখছি, যেহেতু বাঙালিদের ওই বাংলায় মানে কোন কিন্তু বলার সময় আফসোস করবে, আরে বাংলায় একটা ওয়ারের মতো সাইট হয় না বা নিউজ ফিডের মতো সাইট নেই, কিন্তু যখন করার চেষ্টা হয়, বাংলায় যারা চেষ্টা করে তাদেরকে টাকা দেওয়ার সময় কিন্তু তখন আর হাত দিয়ে কিছু বেরোয় না। মানে আমরা নাগরিক ডট নেটে 5 বছর ধরে দেখে যাচ্ছি যে একই লোক আমাদের বারবার টাকা দেয়। মানে যারা দেয় তারা কিন্তু খুব আন্তরিক, হ্যাঁ, যখনই আমরা বলি যে এবার আমাদের টাকা দাও, তারা তখনই দেয়। কিন্তু মুশকিল হচ্ছে যদি একই লোক তোকে বারবার টাকা দিয়ে যায়, যারা দিচ্ছে তাদের সংখ্যাটা যদি না বাড়ে, তাহলে তো ওটা কখনোই একটা সুস্থির মডেলে পরিণত হবে না। হ্যাঁ, বাংলায় বিকল্প সংযোজন করা এই একটা ঝামেলা আছে। আরেকটা ঝামেলা হচ্ছে যে বাঙালিদের আবার এই পেশাদার হতে খুব আপত্তি আছে বাঙালি। মানে নাগরিক ডট নেট কিন্তু আমরা একদম প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছি। হ্যাঁ, মানে আমরা বিকল্প সংবাদ মাধ্যম, মানে আমরা কন্টেন্টের দিক থেকে মানুষকে বিকল্প দিতে চাই। হ্যাঁ, সাংবাদিকতারও একটা রাজনীতি আছে, যে রাজনীতি চলছে, যে রাজনীতি সাংবাদিকতা এবং কোট আনকোট রাজনীতি মানে দলীয় রাজনীতি, হ্যাঁ, সেই রাজনীতিতে চলছে ভারতকে, আমরা তার একটা বিকল্প বয়ান আমরা দিতে চাই। সেই জন্য আমাদের সাইটটা, কিন্তু তার জন্যে টাকা পয়সা লাগে, এবং এটাকে একটা সুস্থায়ী পেশায় পরিণত না করা গেলে এটা কিন্তু চালিয়ে যাওয়া সম্ভব না। সেই কারণে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করি। কিন্তু বাংলায় যারা বিকল্প সংযোজনের কথা ভাবে, তাদের মুশকিল হচ্ছে তাদের চিন্তা ভাবনা গুলো লিটল ম্যাগাজিনের মতো। মানে এটা 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 করছি মানে আমি একটা বিরাট সামাজিক কাজ করছি, আমি কাউকে উদ্ধার করছি, এইরকম একটা ভাবনা, এবং তার ফলে পেশাদার হতে না চাওয়া। হ্যাঁ, এটাও আমার মনে হয় একটা কারণ, যে ওই যে বললাম যে বাঙালিরা কিন্তু ওয়ারকে পয়সা দেয়, নিউজিল্যান্ডকে পয়সা দেয়, কিন্তু বাংলার মাধ্যম সংবাদ মাধ্যমে পয়সা দেয় না। তাহলে পয়সা চাইবো না, যে বল যে হ্যাঁ আমাদের পয়সা দিন, নাহলে আমরা চালাতে পারছি না। হ্যাঁ, এবার এই সংস্কৃতি করে রাখা হয়েছে বলে হট করে একটা যদি বলে যে পয়সা দিন, তাহলে গুঞ্জন শুরু হয়ে যাবে, তারা পয়সা চাইছে, মানে ওরা মহান কাজ করছে, একটা ব্যাপার করতে হবে আর কি। বাঙালি এদের অদ্ভুত ভাবে। এইগুলো হচ্ছে বাংলার বিকল্প সংবাদ মাধ্যম করার সুবিধার জায়গা। হ্যাঁ, মানে তুই বলতে যেটা বলছিস, আমি যদি ঠিক বুঝে থাকি, তাহলে হচ্ছে সেই এক্সপেকটেশনটাই তৈরি হয়নি আর কি, যে বাংলায় একটা বিকল্প সংবাদ মাধ্যম হবে, তাকে আবার টাকা দিতে হবে। বাবা কেন? বা অনেকেই তো বিনা পয়সায় দিচ্ছে, এবার তারা কি দিচ্ছে, তাদের মান কি, সেগুলো তো পরের প্রশ্ন। কিন্তু কেন হঠাৎ টাকা দিতে হবে কেন? এই বিকল্প সংবাদ মাধ্যম ব্যাপারটা একটা রীতিমতো আন্দোলনে পরিণত হয়ে গেছে। মানে একদম প্রত্যন্ত এলাকায় কেউ হয়তো তার শুধু একটা ফেসবুক পেজ আছে, সে তাতেই যা করে বেড়াচ্ছে, মানে তার জন্য তারা মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে কিন্তু এই ছত্তিশগড়ে মুকেশ চন্দ্রকর বলে একজন সাংবাদিক, তিনি তো খুনই হয়ে গেলেন। হ্যাঁ, তিনি একদম মানে গ্রাম স্তরে রিপোর্টিং করতেন, হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকে। হ্যাঁ, যে এরকম কিন্তু বহু হচ্ছে, মানে হিন্দি বলয়ে হচ্ছে। হ্যাঁ, কিন্তু পশ্চিমবঙ্গ একটা বদ্ধ জলা হয়ে গেছে। এটা কিছু আজকের কথা নতুন বলছি তা নয়। পর তুই অনেকদিন যেটা লোক। বললি, হ্যালো। হ্যাঁ, কোনো একটা দিকের কানেকশন বোধহয় একটু আনস্টেবল হয়ে গেছে। হ্যাঁ, এবারে বল। হ্যাঁ, তো আহ, তুই কতদূর শুনতে পেয়েছিস বল? আমি ওই ক্ষতিগ্রস্ত হয়েছে পর তুই যে উদাহরণটা দিলি, ওইটা শুনতে পাইনি। আমি বলছিলাম ছত্তিশগড়ের মুকেশ চন্দ্রকর বলে একজন সাংবাদিকের কথা, যার দেহটা শেষ পর্যন্ত সেপ্টিক ট্যাঙ্কের ভেতর পাওয়া গেল আর কি। তো উনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল চালাতেন,
একেবারে স্থানীয় স্তরে রিপোর্টিং করতেন। তার ফলে এবং ভালো রিপোর্টিং করতেন বোঝা যায়, মানে সাংবাদিকতার পেশায় এটা একটা ওই যাকে ইংরেজিতে প্যারাডক্স বলে, যে ভালো সাংবাদিক মানে হচ্ছে আহ, সে বিপদে পড়বে। এবং মানে চূড়ান্ত বিপদটা মুকেশ চন্দ্রকারের হলো। ওর সাংবাদিকতা সত্যি সত্যি যারা দুর্নীতিগ্রস্ত, যারা খারাপ কাজ করে তাদের খুবই সাপোর্ট ছিল, সেই জন্য মুকেশ চন্দ্রকারের প্রাণ গেল। এরকম কিন্তু হিন্দি ভাষায় মানে বাঙালিদের একটা স্বভাব আছে তো, কাউ বেল্ট, হিন্দি ভাষীদের বলে। তো ওই তথাকথিত কাউ বেল্ট কিন্তু অনেক বেশি বিকল্প সাংবাদিকতা হচ্ছে, অনেক মানে মনোযোগ দিয়ে হচ্ছে, এবং খুব সিরিয়াস হয়ে হচ্ছে। পশ্চিমবাংলায় কিন্তু সেরকম কিছু হচ্ছে না। এই আমরা যেগুলো করছি এগুলো প্রয়োজনের তুলনায় অনেক কম। এবং নাগরিক ডট নেট তো আমি বললাম, নাগরিক ডট নেটে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা বিভিন্ন দিকের মানুষকে তুলে ধরতে পারি। এবার এই আমাদের থেকে একটু বেশি যারা করে তারাও ওই তাদের দিকে আক্রমণ হয়ে আসে। সে না একেবারে তা নয়, মোটেই পশ্চিমবঙ্গকে মূলস্থান হয়ে বসে অনেকে বলার চেষ্টা করে। কিন্তু পশ্চিমবঙ্গের থেকেও খারাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিপদ ধেয়ে আসার আগেই বিপদ ধেয়ে আসতে পারে, এই নিজেই ভয় পেয়ে আমি আর কিছু করলাম না। আমি নিজেই একবারে সুন্দর করে মানে কোন রকম সাময়িক আহ, যে যা হচ্ছে চারপাশে সমাজে হচ্ছে, রাজনীতিতে হচ্ছে, খেলাধুলায় হচ্ছে, আমি নিজে থেকেই করলাম কি, আমার যে ওয়েবসাইটটা আছে সেটাকে ওসবের মধ্যে ঢোকালাম না। আমি কেবল হচ্ছে অমুকের কবে জন্মদিন, তমুকের কবে মৃত্যুদিন, হ্যাঁ অমুক দিবস তমুক দিবস, এইসব উপলক্ষে নানা রকম পাবলিক করা লেখা আমি প্রকাশ করে গেলাম। এবার এতে নিশ্চিত যা হলো হলো। এইটা কিন্তু পশ্চিমবাংলা বেশি হচ্ছে। পশ্চিমবাংলায় ওই বলতে বললাম, আমি তো নাম করেই বললাম যে নাগরিক ডট নেট ছাড়া আর কারা কারা বিকল্প সংবাদ মাধ্যম করার চেষ্টা করছে। বাকি কিন্তু মানে এই কিছুতেই আমাদের সকলেরই ক্ষমতা সীমিত। আমাদের ক্ষমতা, আমরা তাও একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছি। আমি জানি এই যাদের নাম করলাম, গ্রাউন্ড জিরো, সহমন, সংঘ প্ল্যাটফর্ম, এই স্পোর্টস বলে একটা আছে, এদেরও সামর্থ্য যৎসামান্য। ফলে এইটা কিন্তু পশ্চিমবাংলার বিকল্প সংবাদ মাধ্যমটা এখনো কোনো আন্দোলনের জায়গায় যাচ্ছে না। এটা আমার একটা আক্ষেপের জায়গা। মানে পশ্চিমবঙ্গ তো লিটল ম্যাগাজিন আন্দোলনের জন্য সময় লিটল ম্যাগাজিন একটা আন্দোলনের মতো ছিল পশ্চিমবঙ্গে। এখন সেটা লিটল ম্যাগাজিনও সেটা নিয়ে সে আবার হয়তো কথা বলতে গেলে মাঝরাত হয়ে যাবে, তার প্রয়োজন নেই। কিন্তু আহ, এই বিকল্প সংবাদ মাধ্যমের যে মানে এটা একদম অভিনয় স্বীকার করে নেওয়া ভালো যে পশ্চিমবাংলা আমরা যা করছি এটা কিছুই মানে প্রয়োজনের তুলনায় কিছুই হচ্ছে না। হিন্দি ভাষাটা অনেক ভালো করে, অনেক সাহসের সঙ্গে অনেক বেশি করে। করতে চাস, এ ধর উপন্যাস প্রবন্ধ যদি আমি এটাকে বলি, আর ছোট গল্প। আমি একটু তোর যেহেতু তোর কি বললি যে তোর একটু সময়টা গুলিয়ে যাচ্ছে সেই জন্য আমি পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে যে আমার উপন্যাসটা বেরিয়েছিল হচ্ছে জানুয়ারি 2022-এ। এইটা হচ্ছে উপন্যাস, এটার নাম হচ্ছে নাম তার ছিল। হুম। আর তুই আগের বার এসে যে বইটা কিনেছিস সেটা ছিল ছোট গল্প সংকলন। হুম। সেটা সেটা বেরিয়েছিল হচ্ছে নভেম্বর 2023-এ। সেটা হচ্ছে এই বইটা। এটার নাম হচ্ছে একটি অশ্লীল ও অন্যান্য গল্প। হ্যাঁ। হুম। আর এই বছরে তুই আসার কিছুদিন আগেই বেরোলো যে বই, সেটা হচ্ছে এইটা, হিন্দুত্বের কবলে নতুন ভারতীয় ক্রিকেট। এটা হচ্ছে এটা বেরোলো ওই আহ ওই আহ, এপ্রিল মাসে, এপ্রিল মাসে বেরিয়েছে। তো এখন দেখ ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি পেশাগতভাবে 20 বছর হয়ে গেল খেলার পাতায় কাজ করেছি, খেলা নিয়ে লেখালেখি করছি, সেহেতু খেলা নিয়ে লেখালেখি করতে আমার ভালোই লাগে। কিন্তু চাকরি ছাড়ার পর থেকে আমি খেলা নিয়ে যে লেখালেখিটা করেছি, এইগুলির সাথে একটা এই বইটাই প্রথম বেরোলো, এর আগে কোথাও বেরোয়নি। খাবারে সবগুলোই হচ্ছে কোনো না কোনো জায়গায় প্রকাশিত হয়েছিল। উত্তরবঙ্গ সংবাদে মাঝে মধ্যে লিখি, ইনস্পেক্ট ডট মি বলে একটা ওয়েবসাইট আছে, সেটাতে কিছু লেখা প্রকাশিত হয়েছিল। নাগরিক পোর্টালেও কিছু লেখা প্রকাশিত হয়েছিল, সংলগ্ন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে, এরকম কিছু প্রবন্ধের সংকলন।
এই লেখাগুলো খুব বেশিরভাগটাই আমাকে এইসব জায়গার সম্পাদকরা বলেছেন যে তুমি বিষয়টা নিয়ে লেখো। হ্যাঁ, তাই তো আমি লিখেছি। এবং যেহেতু আমি আমার চাকরি করি না, সেহেতু এগুলো লেখা আমার একটা রোজগারের রাস্তাও। এই হচ্ছে ব্যাপার খেলা নিয়ে লেখাগুলি। এবার যেহেতু খেলা দেখার, খেলা বিশ্লেষণ করার আমার একটা অন্য চোখ আছে। হ্যাঁ, আমি যেভাবে দেখতে চাই জিনিসগুলোকে, সেটা ভুল কি ঠিক সেটা পাঠক বিচার করবেন। কিন্তু আমি যেভাবে দেখি জিনিসগুলো, সেগুলো যেহেতু অন্যদের সঙ্গে মেলেন, সেহেতু অনেকের ভালো লাগে। এবারে আমার লিখতে ভালো লাগে, মানে একেবারে গায়ে করে লিখলে লেখাগুলো ভাঙা না। ভালো লাগে বলেই আমি সময় টময় দিয়ে পরিশ্রম করে লেখাগুলো লিখে উঠতে পারি। কিন্তু সত্যি কথা, আমার নিজের মানে ভবিষ্যতের জন্য বেশি ইচ্ছা ফিকশনের দিকে যাওয়ারই। হুম, মানে উপন্যাসটা আমি যেটা লিখেছিলাম, সেই উপন্যাসটার গল্পটা আমার ভিতরে অনেকদিন ধরে পাচ্ছিল। বলা যায় 2011 সাল থেকে পাচ্ছি। সেটা লিখতে লিখতে লিখে প্রকাশিত হতে হতে 2022 সাল হয়ে গেছে। তো উপন্যাস আমি ভবিষ্যতে আর কোনোদিন লিখবো কিনা আমি জানি না। এই মুহূর্তে আমার মাথায় আর কোনো উপন্যাসের প্লট নেই, বা পরিকল্পনা নেই। কিন্তু ছোট গল্প লিখতে আমার ভালো লাগে, এখনো ভালো লাগছে। হ্যাঁ, হট করে একদিন মনে হবে কিনা কবিতার মতো যে এগুলো কিছু হচ্ছে না, তখন ছেড়ে দিতাম, সেটা জানি না। কিন্তু এই মুহূর্তে আমার ছোট গল্প লিখতে খুবই ভালো লাগছে। হ্যাঁ, এবং যারা পড়ছে তারাও তো আহ, অনেকে বলছে যে ভালো লাগছে, হ্যাঁ, আমার পাঠক খুবই খুবই ছোট, ভালো লাগছে বলছে। সুতরাং আমি লিখছি, এবং ভবিষ্যতে আমার এগুলো এগুলো লিখতে, মানে এখন এগুলো লিখতে বেশি ভালো লাগে। মানে প্রবন্ধ লিখতে ভালো লাগে না তা নয়, কিন্তু ওই মানে আমাদের সকলেরই গল্পের দিকে টানটা তো বেশি লেখক হিসাবেই, হ্যাঁ। তবে লেখার সময় তুই একটা জগৎ বানিয়ে তুলছিস। তুই গল্প বা উপন্যাস যাই লেখ, তুই একটা জগৎ বানিয়ে তুলছিস। তুই অনেকগুলো চরিত্রকে বানিয়ে তুলছিস, তাদের ভেতরকার সম্পর্ক বানিয়ে তুলছিস। এইটার যে রোমাঞ্চ আছে, এটা প্রবন্ধ লেখার মধ্যে আমি অন্তত পাইনি। আর আহ, যেহেতু গল্প যারা পড়ছে বা তারা বলছে যে ভালো লাগছে, না আমি নিশ্চয়ই এবার আমি শুরুতেই বলেছি যে ফিডব্যাককে আমি সবসময় খুব একটা গুরুত্ব দিইনি। কিন্তু কিছু কিছু লোক আছে, তাদের ফিডব্যাক, তাদের সম্বন্ধে আমি জানি যে তারা সব ফিডব্যাক দেয়, তারা হাতে গোনা হতে পারে কিন্তু হ্যাঁ, ফলে তাদেরও ভালো লাগছে। সুতরাং আমার সেই ফিডব্যাক গুলোকে আমি গুরুত্ব দিচ্ছি। আর সংখ্যার দিক থেকে যদি অনেক মানুষের ভালো লাগে, সেটাকেও আমি গুরুত্ব দিই। মানে অনেকে আছে তারা বলে যে জনপ্রিয়তা মানে জনপ্রিয় হলেই সেটা খারাপ। হ্যাঁ, সেটা সব ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে। আমি একেবারেই সেই মতাবলম্বী নই। হুম, আমি মানে জনপ্রিয়তা নিয়ে আমার একেবারেই কোনো আপত্তি নেই। মানে মানে আমার জনপ্রিয় হওয়াতেই সবকিছু প্রাণ ঢেলে দেওয়ার আপত্তি আছে। মানে আমি একটা গল্প যখন লিখবো, তখন আমি এই গল্পটা কজন পড়বে এটা ভেবে লিখি। মানে গল্পটা আমার মতে ভালো গল্প হচ্ছে কিনা এইটা ভেবে আমি লিখি। মানে তখন আমি একনায়ক, ওই ব্যাপারে আমি কারো কথা শুনি না। কিন্তু গল্পটা লেখা হয়ে যাওয়ার পরে যদি অনেক পাঠকের ভালো লাগে, তাহলেই আমি বলবো যে না, এই চলতি ইয়ের মধ্যেই হয়ে গেছে, কোনো ব্যতিক্রম হয়নি, এ ভালো না। এইরকম চিন্তা ভাবনা আমার নেই। মানে যার জন্য যারা জনপ্রিয় লেখক, তাদের আমি মোটেই কিছু মানে আমি মনে করি না যে অবশ্যই। তারা জনপ্রিয় লেখক মানে ফালতু লেখক। ঠিক করে জনপ্রিয় লেখকদের মধ্যে ফালতু লেখক আছে, এমনি জনপ্রিয় নয় ফালতু লেখক, কিন্তু সে ভান করে লোকে আমার লেখা বোঝে না, তাই জন্য কি পড়ে না। এইগুলো এইরকমের কথা না। মানে তাও তাও পৃথিবীতে এরকম এরকম কোনোদিন ছিল না। উইলিয়াম শেক্সপিয়ার নিজের সময় অসম্ভব জনপ্রিয় ছিলেন। জনপ্রিয় ছিলেন বলেই নাটকগুলো 100-100 বছর টিকে আমাদের কাছে এসে পৌঁছেছে। হুম, মানে ওটা যে ক্লাসিক সেটা শেক্সপিয়ারের সময় কেউ ঠিক করেনি। শেক্সপিয়ারের সময় লোকে জনপ্রিয় বলে নাটকগুলো দেখিয়েছে। গুরুকে ক্লাসিক 200-300 বছর পরে সমালোচকরা বলেছে যে লেখা আছে। হুম, সুতরাং জনপ্রিয়তা ছাড়া আমি পরিষ্কার বলতে পারি, একদম এক বাক্যে বলছি, চাই তোমার লেখা জনপ্রিয়, ভালো লাগে, কোনো অসুবিধা নেই। আর তার মানে জনপ্রিয়তায় অ্যালার্জি থাকার তো কোনো কারণ নেই, তুই যেটা বলছিস সেটা একদমই ঠিক। তো আমি যে প্রশ্নটা করতে চাই, তুই একটু একটু বলেছিস অলরেডি, আরো যদি কিছু বলিস যে
তোর ভবিষ্যতের কি পরিকল্পনা? মানে নাগরিক.net তো থাকবেই এবং তুই লেখালেখিও সমান্তরালভাবে চালিয়ে যাবি। আশা করছি এর পরে আমি যে বইটা কিনবো সেটা একটা ছোট গল্পের কালেকশন হবে আবার, মানে তোর কথাবার্তা থেকে যা বুঝলাম। এবার সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে যদি কিছু বলতে চাস, বা উঠতি সাংবাদিক বা সাহিত্যিকদের জন্য যদি কিছু বলতে চাস, সেটা দিয়ে শেষ করব। জানি ওটা একটু মানে প্রিচি গোছের হয়ে যায়, তো তুই দেখ তুই কিভাবে বলবি। সাহিত্যিকদের নিয়ে আমি কিছু বলতে চাই না, তার কারণ আমি নিজেই এখনো মানে সাহিত্যিক পদবাচ্য বলে মনে হয় না আমার। হ্যাঁ, বা বড়জোর কেউ যদি বলেও তাহলে আমাকেও উঠতি সাহিত্যিকই বলতে হবে, সুতরাং আমি আর অন্য সাহিত্যিকদের উদ্দেশ্যে কি বলবো সেটা বলে আমি যাচ্ছি। সাংবাদিকদের ক্ষেত্রে আমি মানে আহ, আমার অভিজ্ঞতার ভিত্তিতে 20 বছর কাজ করে ফেলি, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি যে সত্যি সত্যি সাংবাদিকতা যে করতে চায় তার জন্য ভারত ক্রমশই একটা বিপদসংকুল অরণ্য হয়ে উঠছে। হ্যাঁ, সুতরাং এতে এই অবস্থায় কিন্তু সাংবাদিক হতে চাওয়া বা সাংবাদিকতায় যাবো এরকম ভাবনা চিন্তা করা খুব বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় না। সাংবাদিকতাকে যদি সেফ একটা পেশা হিসাবে নেবো, আমার দরকার নেই যে কে ঠিক করছে কে ভুল করছে এরকম ভাবেও যদি কেউ ভাবে, তাহলেও সাংবাদিকতার দিকে আসাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না, এই জন্য যে সাংবাদিকতায় চাকরির সুযোগ কিন্তু ক্রমশ কমছে এবং আরো কমবে। কারণ খবরের কাগজকে বহুদিন ধরে আমি যখন চাকরি করতাম তখনই আমাদের সিনিয়ররা বলছেন যে এটা সানসেট ইন্ডাস্ট্রি, ভবিষ্যতে খবরের কাগজ থাকবে না। হ্যাঁ, এখন আমি জানি না থাকবে না কথাটা কতটা সত্যি, তার কারণ তাহলে তো আমাদের থেকে প্রযুক্তিতে অনেক উন্নত দেশ, যেগুলো ধর তুই যেখানে থাকিস মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে খবরের কাগজ একদিনে উঠেই যাওয়ার কথা, কিন্তু তাও তো রয়েছে খবরের কাগজ। হ্যাঁ, সুতরাং হয়তো উঠে যাবে না, কিন্তু হ্যাঁ সেখানে মানে কাগজের আর নতুন করে সাংবাদিক চাকরি দিতে কেউ চাইছেন। আমি নিজে যা খবর টবর পাই, হ্যাঁ, আমার যারা এখনো মূলধারায় রয়েছে সেসব বন্ধু বান্ধবদের থেকে, খবরের কাগজে বা টিভি চ্যানেলে, হ্যাঁ, বা আর ওয়েবসাইটে তো এমনিতেই লোক কম নয়, কাজ করতে কত লোক লাগে না। সুতরাং চাকরি শুধু চাকরি এসে সাংবাদিকের ক্রমশ ছোট হয়ে যাচ্ছে ভারতবর্ষে। হ্যাঁ, এবং আগামী দিনে ধর এতে তোর মানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও হবে, একটু একটু হচ্ছে এখন, এটা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরো বাড়বে, তার ফলে চাকরি বিক্রির সুযোগ সাংবাদিকতায় আমার ধারণা আরো কমবে। হ্যাঁ, এখন অন্য ক্ষেত্রের লোকেরা অবশ্য বলছেন যে সব জায়গাতেই কমবে, সুতরাং সেই থেকে সাংবাদিকতাকে আলাদা করার হয়তো কিছু নেই, কিন্তু সব মিলিয়ে আমি সাংবাদিকতা মানে সাংবাদিক হলে কারোর কোনো উজ্জ্বল ভবিষ্যৎ আছে এরকম আমার কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে। ঠিক, হ্যাঁ সেটা ঠিকই বলেছিস। ওখানের কথা তুই যেটা বললি, মানে বড় সংবাদ সংস্থাগুলো এবং তাদের পাবলিকেশন গুলো খানিকটা টিকে আছে, কিন্তু ওই স্মল স্কেল যেগুলো লোকাল নিউজ পেপার, এগুলো কিছু কিছু ক্ষেত্রে বেশ স্ট্রাগল করছে, এবং যেগুলো আছেও সেগুলো কেউ কেউ তাদের প্রিন্ট ভার্সন গুলো পুরোপুরি তুলে দিচ্ছে আর কি, শুধু অনলাইন ভার্সনটা রাখছে। যতদূর আমার মনে হয়, আমি যেখানে থাকি রোড আইল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে প্রভিডেন্স। প্রভিডেন্স জার্নাল হচ্ছে ওখানকার বেশ নামকরা ইয়ে ছিল। ওদের বোধহয় লাস্ট প্রিন্ট এ রিসেন্টলি পাবলিশ হয়েছে, রিসেন্টলি বা গত 1 বছরের মধ্যে, এখন বোধহয় শুধুই অনলাইন। আমি ভুলও বলতে পারি, তবে এরকম কিছু একটা আমি শুনেছিলাম। তো হ্যাঁ, তুই যেটা বললি খুবই আহ সঙ্গত। তো অনেক ধন্যবাদ প্রতীক। মানে আহ, আমার পক্ষ থেকে তো বটেই, মৈত্রীর পক্ষ থেকেও। আহ আমি এটাকে রেকর্ডিংটা আমি বন্ধ করি।